আমাদের আজকের এই প্রেস কনফারেন্সে ফিজিক্যালি এসেছেন এবং ফেসবুকে লাইভ দেখছেন জন আকাঙ্ক্ষার বাংলাদেশের পেজ থেকে আপনাদেরকে স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, রমাদান মোবারক। আপনারা জানেন ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি গত সপ্তাহে, গত 27শে এপ্রিল, যে আমাদের 1 বছর পূর্তি পেরিয়ে আজকে আমরা নতুন দল ঘোষণা করব। আজকে 2রা মে 2020 সকাল 11টার সময় বলেছিলাম যে আমরা একদল তরুণ যুবক বাংলাদেশের ইতিহাস এবং গতি পাল্টে দেবার শপথ নিয়েছিলাম। এই শপথকে ঘোষণা করবার যে স্বপ্ন যাত্রা ছিল, সেই দিনটার কথা বলেছিলাম মে মাসের 2 তারিখ। প্রশ্ন এসছে, অনেক প্রশ্ন আমাদের ব্যাপারে। একটা বড় প্রশ্ন হচ্ছে, ওয়াজ ইট দ্য রাইট টাইম টু ডু ইট? আমরা বলছি হ্যাঁ, কিন্তু যারা না বলছেন তাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে। এই যুক্তিগুলো আমরা বিবেচনা করেছি। এই যুক্তিগুলোকে আমরা সকল প্রকার ক্রিটিক্যালি অ্যানালিসিস করে এই কনক্লুশনে এসেছি, ইট ইজ দ্য রাইট টাইম। এবং আমরা আমাদের কথার মাঝে মাঝে এটা বলবো যে কেন এটা আসল সময়, এবং নাও অর নেভার, এই উক্তিটা কেন আজকে নতুন করে এই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করেছে। সেক্ষেত্রে এই অনুষ্ঠানে যারা জয়েন করেছেন আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকবেন ফেসবুকে। আমাদের আজকের অনুষ্ঠান কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে। তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ হুজাইফা রহমান। হাফেজ মোহাম্মদ হুজাইফা রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. صدق الله العلي العظيم. আয়াতে কারিমায় মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো। তাতে তোমাদের নিজের বা পিতামাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয় তবুও। কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয় তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতেও বেশি। অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনার অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেছিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে অবগত। হে ঈমানদারগণ, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো এবং বিশ্বাস স্থাপন করো তার রসুল ও তার কিতাব সমূহের উপর। যারা রসুল এবং কিতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করবে না তারা নষ্ট হয়ে দূরে গিয়ে পড়বে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। বারাকাল্লাহু আলাইনা ওয়া জামা বাইনাহুমা ফি খায়রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ হাফেজ মোহাম্মদ হুজাইফা রহমানকে। আপনারা কালাম হাকিম থেকে তেলাওয়াত শুনছিলেন। আমরা বলছিলাম যে আজকের এই প্রোগ্রামটা যে আমরা আয়োজন করেছি, সেখানে এই যে করোনা ক্রাইসিস চলছে, অ্যাপিডেমিক চলছে এবং প্যান্ডেমিক চলছে গ্লোবালি, সেখানে আমরা WHO যে ইন্টারন্যাশনাল গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সটা পুরোপুরি মেনে চলেছি। আপনারা যারা বিজ্ঞ সাংবাদিকরা এসেছেন এখানে আজকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেই গাইডলাইনে ফিজিক্যাল এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেছি এবং শুধুমাত্র আমাদের এই যে মেইন হল আছে, এই হলটা শুধুমাত্র সাংবাদিকদের জন্য রাখা হয়েছে। আমরা বিনীতভাবে অনুরোধ করেছি আমাদের সারা দেশের এবং ঢাকার যারা হাজার হাজার কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীরা আছেন, তারা যেন আজকে আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড না করেন। আমরা বলেছি আপনারা অনলাইনে আমাদের সাথে অ্যাটেন্ড করবেন, কিন্তু যেহেতু আমাদের স্পেসের লিমিটেশন আছে, সেক্ষেত্রে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি না আসবার জন্য। সো এই গাইডলাইন মেনে চলে আমরা কাজ করছি। আর বাহিরে আমাদের যারা ভলান্টিয়াররা আছেন তারাও সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই তারা ওখানে কাজ সমাধান করছেন এই ফ্লোরে এবং নিচের ফ্লোরগুলোতে। সেক্ষেত্রে আমরা সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে সাহায্য করবেন এটা মেনে চলবার জন্য। তো আর এই হলে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই সাংবাদিক শুধুমাত্র, আর বাইরের হলে আমাদের শুধুমাত্র ভলান্টিয়াররা বসা আছেন। তো আমাদের প্রোগ্রামটা আজকে আমরা কিভাবে গুছিয়েছি? আমাদের প্রোগ্রাম গুছিয়েছি হচ্ছে, আমরা কালামে হাকিম থেকে তেলাওয়াত করলাম, ছোট্ট একটা ভূমিকার পরে সেটা আমাদের যিনি মূল সমন্বয়ক আছেন তিনি জনাব মুজিবুর রহমান মুঞ্জি প্রেস স্টেটমেন্টটা পড়বেন জাতির সামনে। প্রেস স্টেটমেন্টটা পড়বার পরে হচ্ছে উনি ফর্মালি আমাদের যে সংগঠকদের সাথে সিদ্ধান্ত করে যে নতুন নাম নেয়ার সিদ্ধান্ত হয়েছে সেই নামটি ঘোষণা করবেন। তারপরে হচ্ছে যে আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচি ঘোষণা করবেন আমাদের অন্যতম কেন্দ্রীয় সংগঠক জনাব প্রফেসর ডাক্তার আব্দুল ওয়াহাব মিনার। তারপরে হচ্ছে যে আমাদের একটা ইলেকশন কমিশন আছে, যারা সারা দেশে আমাদের সংগঠকদের কাছ থেকে মতামত নিয়েছেন যে এই সংগঠনের যে একটা ইন্টারিম কমিটি হচ্ছে, এই কমিটির আহ্বায়ক, মেম্বার সেক্রেটারি এবং অন্যান্য পদে কারা থাকবেন, সেই কমিটিটা চেয়ার করেছেন ডক্টর মিনার, সাথে ছিলেন ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়া। এই কমিটির পক্ষ থেকে ব্যারিস্টার জুবায়ের আজকে আমাদের এই ইন্টারিম কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দের নাম ঘোষণা করবেন। লাস্টলি হচ্ছে আমাদের এখানে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম। আমাদের যে একটা ড্রাফট পার্টি রুল বুক করেছি, আমরা কনস্টিটিউশন করেছি, সেই সংবিধানের ব্রিফ বেঞ্চমার্ক যে প্রপোজিশনগুলো করা হয়েছে সেগুলো আপনাদের সামনে জাতির কাছে তুলে ধরবেন। এবং তারপরে হচ্ছে পুরো প্যানেল সাংবাদিকদের কাছ থেকে আপনাদের কিউএনএ যেটা আছে প্রশ্ন উত্তর, সেগুলো সেশনটা হবে। ফর্মালি আমাদের আহ্বায়ক যিনি নির্বাচিত হয়েছেন তিনি আপনাদেরকে নোট অফ থ্যাঙ্কস দেবেন, ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম শেষ হবে। আমরা এভাবেই সাজিয়েছি আজকের আয়োজনটা। আমি জনাব মঞ্জুকে হ্যান্ডওভার করবার আগে বলছি যে প্রশ্নটা আজকে বারবার এসছে আমাদের কাছে, জাতির কাছে, ওয়াজ ইট দ্য রাইট টাইম? হিস্টোরিক্যালি অনেকগুলো বড় বড় সংকট যদি আমরা বিবেচনা করি, একটা দুটো এক্সাম্পল যদি দেই, নেলসন ম্যান্ডেলার কথা ধরেন, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের কথা, 1912 সালে যে সংগঠনটা তৈরি হয়েছে, কখন ছিল এই সময়টা? আপনারা যদি আজকে 100 বছর আগের সেই সময়টাতে ফিরে যান, চোখ বন্ধ করে দেখবেন যে মেজরিটি আফ্রিকানা জনগোষ্ঠী যারা ছিল, অলমোস্ট 80% অথবা তার থেকেও বেশি, সেই জনগোষ্ঠীকে তারা তার দেশে স্লেভ বানিয়েছিল হোয়াইট কলোনিয়াল মাস্টার্সরা। এই সেগ্রেগেশন লটা এমন ছিল যে আপনার টয়লেটে পর্যন্ত লেখা ছিল দ্য টয়লেটস ফর দ্য হোয়াইটস অ্যান্ড দ্য টয়লেট ফর দ্য ব্ল্যাকস। বাসে লেখা থাকতো যে বাস ফর দ্য হোয়াইটস অ্যান্ড দ্য বাস ফর দ্য ব্ল্যাকস। আপনার স্ট্রিট মার্কেটে লেখা থাকতো যে মার্কেটস ফর দ্য হোয়াইটস অ্যান্ড দ্য মার্কেটস ফর দ্য ব্ল্যাকস। প্রত্যেকটা জায়গাতে, পার্লামেন্টে তাদের কোনো ইন্টিগ্রেশনের সুযোগ ছিল না, অথচ দে ওয়ার দ্য মেজরিটি। সে একটা সিম্পল মাইনরিটি, 10-15% হোয়াইট পপুলেশন কিভাবে মেজরিটিকে দাসে পরিণত করেছিল, সেই জায়গাটার ইতিহাস যদি দেখেন তখন দেখবেন যে ইট ওয়াজ দ্য সাচ অ্যান্ড মোস্ট ক্রিটিক্যাল হিস্ট্রি অফ সাউথ আফ্রিকা। সেখান থেকে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হয়েছিল, যেই সংগঠনটাতে নেলসন ম্যান্ডেলা লিডার হিসেবে আত্মপ্রকাশ করেন। তাকে 27 বছর জেল খাটতে হয়েছে সেই রবিনসন আইল্যান্ডে, এবং এই জাতির নেতৃত্ব দিয়েছেন তিনি পরবর্তীতে। তাহলে প্রশ্ন হচ্ছে যে রাইট টাইমটা কখন? আমরা বলছি, ইতিহাস আমাদেরকে বলছে রাইট টাইমটা ইজ অলওয়েজ দ্য ক্রিটিক্যাল টাইম। একটা জাতির মোড় ঘুরানোর সময়টা থাকে সবসময় তার কঠিনতম মুহূর্তের সময়। সেই সময়টার কথা আমরা বলছি, এই সময়টা এখন। আমরা বলছি যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এত বড় সংকট আমাদের রাজনীতির ইতিহাসে আর কখনো আসেনি।
এই জন্য আমরা মনে করছি দিস ইজ দ্য রাইট টাইম টু অ্যাড্রেস দ্য ন্যাশনাল ক্রাইসিস। প্রশ্ন হচ্ছে যে পরে করলে হতো না? প্রশ্ন এসছে 2 মাস পরে করতেন, 3 মাস পরে করতেন, করোনা চলে যেত। অলরেডি WHO বলছে যে আমাদের যে অ্যাপিডেমিক পিক সেটা অলরেডি প্ল্যাটুজের জায়গায় চলে আসছে, সমান্তরাল জায়গায় চলে আসছে, এবং এই সমান্তরাল থেকে এটা এখন আস্তে আস্তে স্লোপ ডাউন করবে। তাহলে 2 মাস পরে করতেন, 3 মাস পরে করতেন। কিন্তু অ্যাট এ টাইম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, আপনার জাতিসংঘ বলছে যে পৃথিবীর 350 কোটি মানুষ আগামী 2 থেকে 3 বছরে ফুললি অথবা পার্টলি বেকার হয়ে যাবে। হ্যাঁ, এটা সত্য যে WHO যে ক্রাইসিসের কথা বলা হচ্ছে এটা চলে যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা উই আর এন্টারিং ইনটু দ্য নিউ ফেজ অফ ক্রাইসিস, যেটা হচ্ছে অর্থনৈতিক ক্রাইসিস। গ্লোবালি দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে 50-এর উপরে দেশে। বাংলাদেশও সেই দেশগুলোর বাইরে নয়। আমরা দেখতে পাচ্ছি মধ্যম আয়ের দেশ হিসেবে প্রায় 8.5 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। তো সেই বাস করা মানুষগুলোর, কোটি কোটি পরিবারগুলোর খাবারের, বাসস্থানের, বস্ত্রের সংস্থান কোত্থেকে হবে, এই বিষয়গুলো আমরা এখনও সরকারের কাছ থেকে প্রপার কোনো গাইডলাইন পাচ্ছি না। তো এই মুহূর্তে আমরা মনে করছি যে আমাদের এটাই একটা বড় ক্রাইসিস, এবং এই ক্রাইসিসেই নতুন করে রাজনৈতিকভাবে জাতিকে স্বপ্ন দেখানো, নতুন করে জাতিকে গাইড করার একটা দায়িত্ব নাগরিক হিসেবে একদল তরুণ এবং যুবক নিয়েছেন। এবং সেই প্ল্যাটফর্মের নাম আপনারা জানেন, যেটা যাত্রা শুরু করেছে গত 1 বছরের বেশি সময় আগে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে, যেটা আজকে নতুন নামে যাত্রা শুরু করবে এবং জাতিকে স্বপ্ন দেখাবে। এই স্বপ্ন দেখানোর তরি আজকে আমরা যেটা দিতে চাই, সেজন্য আপনারা এসেছেন। জাতির কাছে আমরা এটা আবেদন করব যে এটাকে আপনারা দেখেন, মূল্যায়ন করেন এবং যেখানে সম্ভব সেখানে অংশীদার হন। আমরা মনে করছি এটাই রাইট টাইম। 71-এর কথা চিন্তা করেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যেখানে বাংলাদেশের স্বাধীনতার মোড় ঘোরানোর ইতিহাস তৈরি হয়েছে, এটা আমাদের জীবনের অথবা পূর্ব পাকিস্তানের হিস্ট্রিতে ইট ওয়াজ এ ভেরি ক্রিটিক্যাল টাইম। এটা ভালো সময় ছিল না। বঙ্গবন্ধু জানেন যে এই জাতির জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করেছেন। পাকিস্তানের 24 বছরের ইতিহাসে তিনি 13 বছর জেল খেটেছেন। প্রত্যেকটা লড়াইয়ে, সংগ্রামে, অধিকারের আন্দোলনে তিনি ফ্রন্ট লাইনে ছিলেন এবং তাদের সাথে সাহস জুগিয়েছেন। অতএব বঙ্গবন্ধুকে দেখে, তার ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে আমরাও মনে করছি যে এই জাতির মোড় ঘোরানোর ইতিহাসটা আজকে, এখন, এবং এটার বিলম্ব করবার সুযোগ নাই। অতএব সেই প্রেক্ষাপটে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে নতুন দল করবার, নতুন করে জাতিকে আশা যোগান দেবার এবং একটা নতুন উদ্দীপ্ত চেতনা তৈরি করবার, যে চেতনার ভিত্তিতে সেটা স্বাধীনতার চেতনা, স্বাধীনতার মূল মন্ত্রের চেতনা, আমাদের ঘোষণাপত্রের চেতনা, 3 মূলনীতি, তার উপরে ভিত্তি করে আমরা নতুন প্রজাতন্ত্রের স্বপ্ন দেখাবো, নতুন রিপাবলিকের স্বপ্ন দেখাবো এই জাতিকে। তো এই স্বপ্নের আশা নিয়ে, বাণী নিয়ে আমি আসার জন্য অনুরোধ করছি আমাদের প্রধান সমন্বয়ক জনাব মুজিবুর রহমান মঞ্জুকে। জনাব মঞ্জু। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? এটাকে হাতে নিব? সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে। আপনারা যারা কষ্ট করে এসেছেন, ল্যাপটপ সরাবো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এটাকে তাহলে এদিকে দিয়ে আসেন। ঠিক আছে, অসুবিধা নেই। আমরা কি শুরু করব? আমি অনুরোধ করছি যে সাংবাদিকদেরকে প্রাধান্য দেওয়ার জন্য, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার যারা ক্যামেরা নিয়ে এসেছেন তাদের যাতে ছবি ধারণে কোনো অসুবিধা না হয়, আপনারা একটু সহযোগিতা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। করোনা বিপর্যস্ত কষ্টের দিনে পবিত্র রমজান আমাদের জন্য রহমতের উপলক্ষ হিসেবে উপস্থিত। আশা ও উদ্বেগ মিশ্রিত এক কঠিন সময় অতিবাহিত করছি আমরা। সেরকম দুঃসময়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটি ঐতিহাসিক ঘোষণা ও সিদ্ধান্ত জানানোর জন্য। আপনারা সবাই এখানে যারা আছেন এবং যারা অনলাইনে সারা দেশে বিদেশে যারা আমাদের কথা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন
বিশ্বব্যাপী ভয়ঙ্কর মহামারী করোনার প্রকোপে বাংলাদেশ আজ এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রের চেয়েও আমাদের প্রিয় স্বদেশ আজ বেশি বিপর্যস্ত। চিকিৎসা বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করেছেন বহু মানুষ। চিকিৎসা দিতে গিয়ে কোভিড-19 আক্রান্ত হয়েছেন কয়েক শত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, অনেকেই মৃত্যুমুখে পতিত হয়েছেন। দেশের বহু জেলায় ক্ষুধার্ত মানুষ মাঠে নেমে বিক্ষোভ মিছিল করছে খাবারের জন্য। এমত অবস্থায় প্রথাগত রাজনৈতিক দল ও তাদের অধিকাংশ নেতাকর্মী স্বপ্রণোদিত হয়ে কোয়ারেন্টাইনে চলে গেছেন। ক্ষোভে, দুঃখে ও কষ্টে জনগণ আজ দিশেহারা। পরিস্থিতির এরকম নাজুকতার কারণে অনেকের জিজ্ঞাসা, দেশের এই ক্রান্তিকালে আমরা রাজনৈতিক দল ঘোষণা করছি কেন? আপনারা অবগত আছেন, 27 এপ্রিল 2019 তারিখে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামক নতুন একটি রাজনৈতিক উদ্যোগ ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে। এটি ছিল নতুন উদ্যোগের প্রাথমিক ঘোষণা মাত্র। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নীতির ভিত্তিতে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে এ অভিযাত্রা শুরু হয়। ইতিমধ্যে সেই অভিযাত্রার 1 বছর আমরা পূরণ করেছি। 27 এপ্রিল সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়ার পর দেশের নানা প্রান্ত থেকে যারা আমাদের প্রতি আগ্রহ পোষণ করেন এবং একাত্মতা জানান, আমরা তাদের সাথে যোগাযোগ স্থাপন করি। দেশের বাইরের প্রবাসী নাগরিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নানা মত প্রকাশ করে সহমর্মিতা জানান, আমরা তাদের সবাইকে ক্রমান্বয়ে সংগঠিত করার চেষ্টা করি। এই বছরে দেশের প্রায় প্রতিটি বিভাগীয় শহর, এই 1 বছরে দেশের প্রায় প্রতিটি বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলাসহ প্রত্যন্ত অঞ্চলে আমরা আগ্রহী মানুষদের সাথে সাক্ষাৎ করতে ব্যাপক সফর করেছি। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে বিভিন্ন দেশে গিয়ে নানা অনুষ্ঠানে অংশ নিয়েছি। এসব সফরে বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম ও মতাদর্শের মানুষের সঙ্গে মতবিনিময় করেছি। রাজনীতি সচেতন সর্বস্তরের নাগরিকদের সাথে সভা সংলাপ করে বোঝার চেষ্টা করেছি কেমন বাংলাদেশ তারা চান, দেশ নিয়ে তাদের আকাঙ্ক্ষাগুলো কি। অনেকে আমাদেরকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এভাবে তৃণমূলের মানুষদের সাথে আলাপ করে এর আগে কোনো রাজনৈতিক দল গঠিত হয়েছে বলে তাদের জানা নেই। এই 1 বছরে আমাদেরকে হাজার হাজার মানুষ যেমন স্বাগত জানিয়েছেন এবং আমাদের সাথে সম্পৃক্ত হতে আগ্রহ দেখিয়েছেন, তেমনিভাবে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য, নানা অপবাদ, রটনা, ট্রল করে হতাশ করারও চেষ্টা করেছেন। আমরা উভয় ধরনের মানুষদের কাছ থেকে শিখেছি এবং এখনও শিখছি। বিভিন্ন পর্যায়ে মানুষের সাথে পরামর্শ ও চিন্তাকে অন্তর্ভুক্ত করে আমরা একটি নতুন রাজনৈতিক দলের নাম, কর্মসূচি, খসড়া গঠনতন্ত্র ও আহ্বায়ক কমিটি প্রস্তুত করতে সক্ষম হয়েছি। আজ ঐতিহাসিক এই 2রা মে 2020 আমরা আপনাদের সামনে সেসব নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো জানেন না যে এর আগে বন্যা পরিস্থিতি ও ডেঙ্গুর ভয়াবহ বিস্তৃতির কারণে আমরা 2বার আমাদের দল ঘোষণার কার্যক্রম পিছিয়ে এনেছিলাম। করোনা পরিস্থিতিতে দেশ আজ যে অনিশ্চয়তার সম্মুখীন, তাতে আমরা মনে করি সবচেয়ে গঠনমূলক ভূমিকা রাখতে পারে একটি কার্যকর রাজনৈতিক দল, যেটা আমাদের ব্যারিস্টার ফুয়াদ কিছুক্ষণ আগে আপনাদের সামনে বলেছেন। অতীতেও জাতীয় সংকট মুহূর্তে রাজনীতি মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতি যখন দিকভ্রান্ত হয়, হতাশায় মুষড়ে পড়ে, রাজনৈতিক নেতৃত্ব দল তখন নাগরিকদের পথনির্দেশ করে। রাজনীতিবিদরা মানুষের মনে আশা জাগায়। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃত্ব জনগণকে সংগঠিত করেছে, সাহস ও প্রেরণার সঞ্চার করেছে, যেটা আমরা সবাই জানি। আমরা মনে করি করোনাকাল সারা পৃথিবীর জন্য নতুন বার্তাবাহক। দেশের অর্থনীতি, রাজনীতি, সামাজিক স্তরবিন্যাস সব কিছুতেই একটা পরিবর্তন অবশ্যম্ভাবী। এরকম উদ্বেগজনক পরিস্থিতিতেই সবাই যখন নিজেদেরকে রক্ষার জন্য স্বেচ্ছাবন্দিত্ব গ্রহণ করেছেন, তখন আমরা স্পষ্ট করে বলছি, রাজনৈতিক কর্মীর জন্য স্বেচ্ছাবন্দিত্বের কোনো সুযোগ নেই। আপনারা যারা
সংবাদকর্মী, আপনারাও তো নিজেদেরকে স্বেচ্ছাবন্দিত্বে আবদ্ধ করতে পারতেন, কিন্তু জাতির প্রয়োজনে আজকে আপনারা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন এখানে যারা এসেছেন। রাজনৈতিক কর্মীকে সতর্কতা অবলম্বন করে ঝুঁকি নিয়ে দেশ ও জাতির বিপদ মোচনে কাজ করতে হবে। রাজনৈতিক দল তার সামর্থ্য অনুযায়ী দেশ বাঁচাতে নীতি ও কর্মকৌশল প্রণয়ন করবে, তাহলে সে দল সত্যিকার দেশপ্রেমিক ও নাগরিক বান্ধব দল হিসেবে পরিচিতি ও প্রতিষ্ঠা পাবে। তাই করোনাকালকে আমরা আমাদের দল ঘোষণার উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করেছি। সমালোচকদের তির্যক মন্তব্য ও ভ্রুকুটি উপেক্ষা করে আমরা ঘোষণা করছি, আজ থেকে আমাদের দলের নাম আমার বাংলাদেশ পার্টি, সংক্ষেপে আমরা যাকে বলছি এবি পার্টি। বিদ্রোহী কবি নজরুল তার বিদ্রোহী কবিতায় বলেছিলেন, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আজ স্তব্ধ পৃথিবীর কোটি কোটি মলিন মানুষের হতাশাগ্রস্ত চোখে অশ্রুর বন্যা। বাংলাদেশের প্রতিটি মানুষ আজ উদ্বিগ্ন। আমরা সেখানে হাসি মুখে দাঁড়িয়ে বলছি, এ দেশকে বদলাতে হবে, এ দিনকে পরিবর্তন করতে হবে। কিন্তু আপনারাই বলুন, পুষ্প কি আপনা আপনি ফোটে? অবশ্যই ফোটে না। পুষ্প ফোটাতে হলে কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়, কাটার আঘাত উপেক্ষা করতে হয়। এবি পার্টি আজ দেশ ও জাতির সামনে সাহসী সিদ্ধান্ত জানিয়ে বলছে, আমরা এই ধূসর কণ্টকময় বাগানে ফুল ফোটাবার জন্য কাজ করব ইনশাআল্লাহ। এই দুঃখের সময় একদিন কেটে যাবে। আমরা যদি বদলাতে পারি, আশা ও ঝুঁকি নিয়ে কাজ করতে পারি, তাহলে অবশ্যই আমার বাংলাদেশ একদিন ঘুরে দাঁড়াবে। দেশবাসী ভাই ও বোনেরা, দেশে বিদেশে যারা এই আগ্রহ নিয়ে আমাদের এই ঘোষণা শুনেছেন এবং শুনছেন, যারা জন আকাঙ্ক্ষার বাংলাদেশকে এই পর্যন্ত আসতে আমাদের সঙ্গী হয়েছেন, যারা আমাদেরকে পরামর্শ দিয়ে দিক নির্দেশনা দিয়েছেন, যারা আমাদেরকে আর্থিক সহযোগিতা দিয়েছেন, যারা আমাদের পক্ষে প্রচারণা চালিয়েছেন, আপনাদের সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক ও মিডিয়া কর্মীদের প্রতি, যারা আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন এবং আমাদের উদ্যোগকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেসব সহযোদ্ধাদের প্রতিও, যারা শুরু থেকে জন আকাঙ্ক্ষার বাংলাদেশের উদ্যোগের সাথে ছিলেন, কিন্তু বিভিন্ন বাস্তবতায় নতুন দল গঠন প্রক্রিয়ার সামনে থেকে নেতৃত্ব না দিয়ে শুভাকাঙ্ক্ষী হিসেবে পেছন থেকে সহযোগিতা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা জানি বাংলাদেশের অনেক মানুষের মনে নানা সঙ্গত কারণে রাজনীতি নিয়ে নেতিবাচক ধারণা বিদ্যমান। বর্তমান করোনা সৃষ্ট সংকট রাজনীতিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। রাষ্ট্র কর্তৃক বন্টন করা ত্রাণ লুটের মাধ্যমে রাজনীতিবিদরা নতুন করে রাজনীতিকে আবার অপমানিত করেছেন। মিডিয়া নিয়ে ফটো সেশনের উদ্দেশ্যে কৃষকের খেতে লোক দেখানো ধান কাটতে গিয়ে বহু কৃষকের ফসল নষ্ট করে নিন্দিত হয়েছেন কোনো রাজনীতিবিদ। অন্যদিকে সংকট মোকাবেলায় রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের ব্যর্থতা নাগরিকদের মনে পুরো রাষ্ট্র ব্যবস্থার সক্ষমতা নিয়েই আস্থার সংকট সৃষ্টি করেছে। করোনা সংকট আমাদেরকে নতুন করে বুঝিয়ে দিয়েছে আমাদের রাষ্ট্র কতটা ভঙ্গুর, প্রশাসন কতটা অদক্ষ, অপ্রস্তুত ও দুর্নীতিগ্রস্ত। এই সংকট দেখিয়ে দিয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কতটা ব্যর্থ এই সরকার, আর এই রাষ্ট্রকে নতুন করে গড়বার কতটা প্রয়োজন। স্বাধীন বাংলাদেশ নিয়ে দেশের স্বপ্নদ্রষ্টাদের একটি অঙ্গীকার ও অভিপ্রায় ছিল, কিন্তু আমাদের দেশের অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তা নিয়ে ভাবলেই প্রত্যেক সচেতন নাগরিকের মন ভারাক্রান্ত হয়ে ওঠে। যে রাষ্ট্রে গণতন্ত্রের নামে আগের রাতে ভোট হয়, যে রাষ্ট্রে বিরোধী জোট ভোট বর্জন করে আবার সেই অবৈধ সংসদে শপথ নেয়, যে রাষ্ট্রে মত প্রকাশ করার স্বাধীনতা নেই, সরকার প্রধানের সমালোচনা করলে দেশদ্রোহ বা নিরাপত্তা আইনের মামলায় জেলে যেতে হয়, যে রাষ্ট্রের দুর্নীতি দমন কমিশনেই চলে দুর্নীতি, জলজ্যান্ত মানুষ গুম হয়ে যায় আর ফিরে আসে না, যে রাষ্ট্রে বৃদ্ধা নারী থেকে শুরু করে 4 বছরের শিশু বীভৎস নির্যাতনের শিকার হয়, যে রাষ্ট্রের শহরগুলো সামান্য বৃষ্টিতে ডুবে যায়, যে রাষ্ট্রে কোটি মানুষ বেকার, যে রাষ্ট্রের খাবার মানেই ভেজাল এবং ফরমালিনের আতঙ্ক, যেখানে বায়ু দূষণ পৃথিবীর সর্বোচ্চ মাত্রা স্পষ্ট করেছে,
যে রাষ্ট্রে খাবারের জন্য ভিক্ষার ঝুলি নিয়ে নাগরিককে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয়? এটা কোন ধরনের রাষ্ট্র? যে রাষ্ট্রে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, নাগরিকদের মান সম্মান ও জীবনের মূল্য নেই, সেটা কি প্রকৃতপক্ষে রাষ্ট্র হিসেবে পূর্ণতা পেয়েছে? আমরা মনে করি ভৌগোলিক সীমানার ভিত্তিতে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি সত্য, কিন্তু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা পূরণ হয়নি। অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র হিসেবে এ রাষ্ট্র অপূর্ণাঙ্গ রয়ে গেছে। সেজন্য 27 এপ্রিল 2019 আমরা বলেছিলাম এ রাষ্ট্রের আমূল মেরামত প্রয়োজন। এবি পার্টি এ বিনির্মাণের লড়াইয়ে রাষ্ট্রের আসল মালিক জনগণকে সাথে নিয়ে পুনর্গঠনের কাজ করতে চায়। আমাদের প্রত্যয় রাষ্ট্রীয় নিপীড়নমুক্ত জন আকাঙ্ক্ষার ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন। প্রিয় দেশবাসী, আমার বক্তব্য একটু লম্বা হচ্ছে, আপনারা বিরক্ত হবেন না। প্রিয় সংগ্রামী দেশবাসী, 1947 সালের আগে উপনিবেশিক ভারতবর্ষে আমাদের উপর জুলুম শোষণ চালানো হতো। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বলে আমাদের হেয় প্রতিপন্ন করা হতো। তাই 1947 সালে আজাদি অর্জিত হয়েছিল ধর্মীয় আত্মপরিচয়ের ভিত্তিতে। 1947 সালের পর নবগঠিত রাষ্ট্রে বাঙালি বলে আমাদের সাথে বৈষম্য করা হতো। সাংবিধানিকভাবে স্বীকৃত অধিকারের দাবি জানানোর কারণে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদের উপর জুলুম নির্যাতন চালানো হতো। 1971 সালে অপরিসীম ত্যাগ, রক্ত আর জীবনের বিনিময়ে আমরা চূড়ান্ত স্বাধীনতা অর্জন করেছি। আমরা স্বপ্ন দেখেছিলাম কেউ আর আমাদের উপর ধর্মীয় পরিচয় বা বাঙালি আত্মপরিচয়ের কারণে জুলুম করবে না, আমাদের মারবে না, আমাদের অধিকার কেড়ে নেবে না। আজ তো কোনো উপনিবেশিক শাসক নেই, নেই কোনো আইয়ুব বা ইয়াহিয়া খান। তবুও কেন আজ রাজনৈতিক সংঘাত, গুম, খুন, ক্রসফায়ার, পুলিশি জুলুমে মারা যাচ্ছে স্বাধীন দেশের নাগরিকরা? নির্যাতিত মজলুম নাগরিকেরা কেন আগের মতো সম্মিলিতভাবে জালেমের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না? আমরা উপলব্ধি করছি নাগরিকদের বিভাজিত রাখতে উপনিবেশিক শাসনের আদলে ডিভাইড অ্যান্ড রুল পলিসি আজও কার্যকর। আমাদের অভিজ্ঞতা বলছে শাসকের পরিবর্তন ঘটেছে, কিন্তু শোষণ ও জুলুমের অবসান আজও হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এই 3 মূলনীতির ভিত্তিতে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। যে মূলনীতিগুলো 1971 সালে জালেমের বিরুদ্ধে মজলুমদেরকে ঐক্যবদ্ধ করেছিল, যে মূলনীতিগুলো মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল, আজকে আমরা যেন সেসব ভুলতে বসেছি। এসব মূলনীতির স্থলে নাগরিকদের বিভাজিত করতে জায়গা করে নিয়েছে লুণ্ঠনবাদী কূটকৌশল এবং মতাদর্শ এবং মতবাদের রাজনীতি। তাই আমাদের দলের একটি স্লোগান হলো, মতবাদ মতাদর্শ যার যার, রাষ্ট্র আমাদের সবার। এই বিশ্বাস ও বোধকে ধারণ করতে পারলে আমরা আবার দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে পারবো বলে আমরা মনে করি। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের আজ যে স্বাধীন অস্তিত্বে বিরাজমান, তা শত শত বছরের দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতি। লক্ষ প্রাণের বিনিময়ে 1971 সালে সংগঠিত মহান মুক্তিযুদ্ধে বিজয় আমাদের অবিস্মরণীয় জাতীয় অর্জন। দলমত নির্বিশেষে সকলকে এই অর্জনের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল হতে হবে। মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ধরনের দ্বিধা, হীনমন্যতা, বিভক্তি ও বিদ্বেষ কোনো সুনাগরিকের কাছ থেকে প্রত্যাশিত নয়। আমরা মনে করি মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল একটি শোষণমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যারা এটা মানেন না বা বিশ্বাস করেন না এবং এই অঙ্গীকার ভঙ্গ করে রাষ্ট্রকে ভুল পথে নিয়ে এসেছেন, তারা কেউ দেশের প্রকৃত বন্ধু নন। আমরা মনে করি 71 সালের স্বাধীনতা যুদ্ধ ও বিজয় আমাদের জাতীয় ঐক্যের অন্যতম পাটাতন। এবি পার্টি এই পাটাতনকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে বদ্ধপরিকর। প্রিয় ভাই সব, প্রিয় বোনেরা, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য সংস্কৃতি দেশের মানুষের মনে প্রাণে প্রথিত। নিজ ধর্ম নিয়ে হীনমন্যতা বা বাড়াবাড়ি কোনোটাই এখানে গ্রহণযোগ্য নয়। আমাদের দেশে কৃষ্টি, সাংস্কৃতিক সমৃদ্ধি, উন্নয়ন সব কিছুতেই ধর্মের প্রভাব বিদ্যমান। বাংলাদেশের রাজনীতিতে ধর্মের গুরুত্ব অনস্বীকার্য। এদেশের প্রতিটি অধিকার আদায়ের আন্দোলনে ধর্মীয় নেতৃত্বের একটি গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে ধর্মীয় দলগুলোর মাঝে মতাদর্শিক অনৈক্য খুবই প্রকট। নীতি ও মতভেদের কারণে একে অপরের বিরুদ্ধে ফতোয়া দেয়া
পরস্পরকে বাতিল মনে করা অত্যন্ত বিভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি করেছে। নিজেকে একমাত্র সঠিক, অন্যদেরকে না হক বা বাতিল মনে করার একদেশদর্শী চিন্তা বিপজ্জনক বিভাজনের জন্ম দেয়। আমরা মনে করি মহান মুক্তিযুদ্ধ ও পবিত্র ধর্ম নিয়ে বাংলাদেশের সবচাইতে রাজনৈতিক অনৈক্য বিদ্যমান। আমি আবারও বলছি, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা মনে করি মহান মুক্তিযুদ্ধ ও পবিত্র ধর্ম নিয়ে বাংলাদেশের সবচাইতে বেশি রাজনৈতিক অনৈক্য বিদ্যমান। মুক্তিযুদ্ধকে স্বীয় সম্পত্তি বা একক অর্জন মনে করে অন্যদের সবার অবদানকে অস্বীকার করা এবং গড়পড়তা সবাইকে দেশবিরোধী ভাবা স্পষ্ট হঠকারিতা ও স্বাধীনতার অঙ্গীকারের চরম লঙ্ঘন। অনুরূপভাবে নিজেদেরকে ধর্মের একমাত্র সোল এজেন্ট এবং বাকিদের পথভ্রষ্ট, নাস্তিক, বিপদগামী ও মুনাফিক ভাবা চরম অন্যায় ও অধার্মিকতা। এবি পার্টি ধর্ম ও মুক্তিযুদ্ধকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য কাজ করবে। আমরা বিশ্বাস করি দেশাত্মবোধ ও দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা, রাষ্ট্রের পক্ষ থেকে ধর্ম ও জাতিগোষ্ঠীর প্রতি সমান আচরণ এবং সামাজিক সুবিচার ও সাম্যের ভিত্তিতে একটি আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠিত হলেই কেবল মানুষের মুক্তি মেলা সম্ভব। তাই একটি আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই এবি পার্টির প্রধান লক্ষ্য। আমরা এজন্য 7 দফা কর্মসূচি প্রণয়ন করেছি, যা আমাদের সামনে কিছুক্ষণ পরে আমাদের প্রফেসর ডক্টর আব্দুল ওহাব মিনার উনি ঘোষণা করবেন। আমরা আগেও বলেছি, আজ আবারও বলছি, রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এটা প্রমাণিত যে মতাদর্শ মতবাদের রাজনীতি নাগরিকদের মাঝে কেবল বিভাজনই বাড়ায়। নাগরিকদের মৌলিক অধিকারের যে নীতি, সেই নীতিগুলোই পারে সকল ধর্ম, বর্ণ, জাতীয় মতাদর্শের নাগরিকদের মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্যের সূত্রপাত ঘটাতে। এবি পার্টির পক্ষ থেকে আমরা আহ্বান করছি, আসুন আমরা মতাদর্শিক বিভাজন বর্জন করে গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে নতুন করে পুনর্গঠনের কাজে সামিল হই। আমি প্রিয় তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলতে চাই, প্রিয় তরুণ প্রজন্ম, আমরা বুঝতে পারছি আপনারা সংক্ষুব্ধ, আমরা আপনাদের প্রতি সহমর্মী। আমরা আমাদের অভিজ্ঞতা এবং বিভিন্ন শ্রেণী ও বয়সের মানুষের সাথে কথা বলে বুঝতে পেরেছি এদেশের সবচেয়ে বড় সমস্যা নেতৃত্ব ও ব্যবস্থাপনার। সংবিধান নাগরিকদের যে অধিকার দিয়েছে তা আমরা ভুলতে বসেছি। আমাদের যে অধিকার এমনিতে ভোগ করার কথা, দুঃখজনকভাবে তা আমাদেরকে ঘুষ দিয়ে কিংবা মামা, চাচা ও নেতার তদবির দিয়ে অর্জন করতে হয়। একটা জাতীয় পরিচয়পত্র পাওয়া আমাদের অধিকার, কিন্তু সেটাও আমাদেরকে ঘুষ দিয়ে অর্জন করতে হয়। এটা আমাদের স্বাধীনতার প্রকৃত চেতনার সম্পূর্ণ পরিপন্থী। কেবল আপনারাই পারেন, তরুণ প্রজন্মরাই পারে এই অচলায়নের সমাপ্তি ঘটাতে। আমি ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় ছাত্র বন্ধুরা, আপনারা এই দেশের গৌরবোজ্জ্বল গণতান্ত্রিক লড়াইয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের গর্বিত উত্তরাধিকার। আজ আপনারা নিরাপদে পড়াশোনা করতে পারছেন না। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ত্রাসের রাজত্ব, পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছেন না আপনারা। বছরের পর বছর বেকার হয়ে আছেন লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ। সরকারি চাকরির ক্ষেত্রে তীব্র কোটা বৈষম্য, স্বজনপ্রীতি ও দলীয় পরিচয়ের কারণে বঞ্চিত হচ্ছেন আপনারা। এই বঞ্চনার বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলন করে রক্ত দিয়ে জেল খেটেও আপনাদের অধিকার অর্জিত হয়নি। এর কারণ ক্ষমতাসীন শাসক গোষ্ঠী আপনাদেরকে আমরা ও ওরা এই দুই বন্ধনীতে বিভাজন করে রেখেছে। এখানে কেবল তারাই চাকরি পাচ্ছে যাদের দলীয় পরিচয় আছে, যাদের মামা, কাকা, খালু বা ঘুষ দেওয়ার টাকা আছে। কেবল মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার যে দাবি আপনাদের, তার সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। আমরা স্বজনপ্রীতি ও দলীয় ক্যাডার তৈরির এই দুষ্টচক্রে ভাঙতে আপনাদের সাথে একসাথে লড়াই করব। সংগ্রামী কৃষক শ্রমিক ভাইয়েরা, এক সময় পুঁজির শোষণের বিরুদ্ধে কৃষক শ্রমিক স্বার্থের পক্ষে আমরা সোচ্চার ছিলাম, কিন্তু করোনা সংকটে আমরা দেখেছি কিভাবে পুঁজিপতি শ্রেণীর নিজস্ব লাভের জন্য দর কষাকষিতে কৃষক ও শ্রমিকদেরকে গিনিপিগ হিসেবে ব্যবহার করা হয়। আমরা জানি শ্রমিকদের চাকরির কোনো নিশ্চয়তা নেই, ন্যায্য মূল্য প্রাপ্তি, ন্যূনতম মজুরি নিয়ে দর কষাকষি করেন মালিক পক্ষ। কৃষক শ্রমিকদের মানবিক মর্যাদা রক্ষার ব্যাপারে এবি পার্টি সোচ্চার থাকবে। আপনাদের ন্যায্য দাবি, সম্মানজনক বেতন ভাতা ও নিরাপদ কর্মস্থলের জন্য এবি পার্টি একাত্মতা ঘোষণা করছে। কৃষক ও শ্রমিক সমাজের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা আমাদের অন্যতম অঙ্গীকার। আমাদের সম্মানিত নারী সমাজ
ও মা বোনদের উদ্দেশ্যে বলছি, দেশের সামগ্রিক অর্ধেক জনগোষ্ঠীর অর্ধেক হয়েও আপনাদেরকে অদৃশ্য করে রাখা হয়েছে। আমরা নারী পুরুষদের মধ্যে বিদ্যমান বৈষম্যের বিলোপ ঘটিয়ে নারীদের প্রকৃত নাগরিক অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। নারীদের জন্য নিরাপদ পরিবহন, নিরাপদ ও মর্যাদা সম্পন্ন কর্মস্থল এবং রাজনীতিতে নারীদের পূর্ণ ক্ষমতায়নে এবি পার্টি বদ্ধপরিকর। শান্তিপ্রিয় সংখ্যালঘু বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ধর্ম, বর্ণ ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে আমাদের রাজনীতি। আমরা প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত সকল ধর্মের নাগরিকদের সমান অধিকারে বিশ্বাসী, কিন্তু বর্তমান রাষ্ট্র ব্যবস্থা সংখ্যালঘু ক্যাটাগরির মাধ্যমে সংখ্যাগুরুর সাথে তাদের এক ধরনের মনস্তাত্ত্বিক দেয়াল তৈরি করতে সচেষ্ট। রাষ্ট্রের এমন ক্যাটাগরি সমাজের সাম্প্রদায়িক ভেদাভেদ জারি রেখেছে। সকল ধর্ম ও সম্প্রদায়ের নাগরিকদের সমানাধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থান কল্যাণ রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য। আমরা বিশ্বাস করি, নাগরিক অধিকার প্রতিষ্ঠা পেলে রাষ্ট্রের সংখ্যালঘু ও সংখ্যাগুরুর মধ্যে বিরোধ ও মানসিক দেয়ালের অবলুপ্তি ঘটবে, যা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাগণ যারা আজকে আমাদের বক্তব্য শুনছেন বিদেশ থেকে, আপনারা বর্তমান বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। নিজের দেশ ছেড়ে, পরিবার ছেড়ে প্রবাসে থাকার বেদনা আমরা অনুভব করি। দেশ নিয়ে আপনাদের স্বপ্ন, আবেগ ও উদ্বেগকে আমরা সম্মান করি। করোনার সংকট আমাদেরকে দেখিয়েছে রাষ্ট্রভঙ্গুর হলে, প্রশাসন অদক্ষ হলে এই রেমিটেন্স যোদ্ধারা কতটা নিগ্রহ ও অপবাদের শিকার হয়। আমরা এই রাষ্ট্রের মেরামত ও প্রশাসনের সংস্কারকে রাজনৈতিক কর্মসূচি আকারে নিয়েছি। আমরা প্রবাসীদের নাগরিক অধিকার, ভোটের অধিকার ও মানবিক মর্যাদার সাথে প্রবাসে বসবাসের নিশ্চয়তা বিধানে রাজনৈতিক তৎপরতা চালাবো ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ বাঁকে। ইতিহাস আমাদেরকে বলে যে কোনো ক্রান্তিকাল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। করোনার এই বৈশ্বিক সংকট একদিন অবশ্যই কেটে যাবে ইনশাআল্লাহ। করোনা উত্তর সময়ে আমরা কি করোনাপূর্ব বাংলাদেশকেই দেখতে চাইব? নিশ্চয়ই আপনারা সেটা দেখতে চাইবেন না। আমাদের বিবেচনায় বর্তমানে আমাদের রাজনীতি, রাষ্ট্রনীতি এবং ধর্মনীতি সব দিক থেকেই আমরা ব্যর্থ হয়েছি। প্রায় 50 বছর হতে চললো আমাদের দেশ স্বাধীন হয়েছে, অথচ এখনও এখানে গণতন্ত্র, স্বাধীন বিচার ব্যবস্থা, ভোটাধিকার কোনো কিছুই আমরা নিশ্চিত করতে পারিনি। লক্ষ লক্ষ নাগরিক অনাহারী ও গৃহহীন, ধনী ও গরিবের মধ্যকার বৈষম্য আকাশসম। আমরা মনে করি বর্তমান বাংলাদেশের সংকটের অন্যতম কারণ গণতন্ত্রহীনতা, এবং এই কারণেই তৈরি হয়েছে রাজনৈতিক অচলায়তন। অদক্ষ ও অসৎ শাসক শ্রেণীর দুর্বলতার সুযোগে কোথাও কোথাও রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে অনির্বাচিত প্রশাসনিক আমলাদের হাতে, যার ফলে কোনো ধরনের জবাবদিহিতা নিশ্চিত করতে পারছে না সরকার। শেষ বিচারে বর্তমান বাংলাদেশের সংকটের মূল কারণ রাষ্ট্রের অকার্যকারিতা। গত শতকের 90-এর দশকে আমরা গণতন্ত্রের জন্য যে প্রেরণাদায়ক লড়াই করেছিলাম সেটা সফল হয়নি, কারণ সে সময় কাঠামোগত পরিবর্তনের কথা বিবেচনায় না নিয়ে নিছক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাকেই আমরা অভীষ্ট লক্ষ্য বানিয়েছিলাম। এরপর দলীয় মতাদর্শিক লাইনে সরকারগুলো নাগরিকদের বিভক্ত করেছে। আজকে আমরা এমন পর্যায়ে এসে পৌঁছেছি যে গোটা রাষ্ট্রকে পরিপূর্ণ মেরামত করা ব্যতীত আমাদের আর উত্তরণের কোনো পথ নেই। এবি পার্টি রাষ্ট্রের পুনর্গঠনের দাবি তুলছে, আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আওয়াজ তুলছি। তবে আমরা মনে করি না গণতন্ত্র একবার অর্জিত হয়ে গেলেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাবে, বরং নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে রাষ্ট্র ও প্রশাসনিক সংস্কারের জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। অন্যথায় আমরা বর্তমানের মতো বারবার শুরুর বিন্দুতে ফিরে যাব। পৃথিবীর ইতিহাসে আকাশ থেকে কোনো সেলিব্রিটি নেতা জাতি উদ্ধারে এগিয়ে আসেননি। অনেকে আমাদেরকে বলেন যে আপনাদের সেলিব্রিটি নেতাকে, পৃথিবীতে কোনো সেলিব্রিটি নেতা আকাশ থেকে নেমে আসেননি। তারা সংগ্রাম করতে করতেই তাদের জন্ম হয়েছে। আমরা দেখেছি দাস প্রথা থেকে মুক্তি, নারীর মর্যাদা রক্ষা, গণতন্ত্র, অধিকার আদায়ের সংগ্রামের মধ্যে দিয়ে জনমুখী নেতৃত্বের অভ্যুদয় ঘটে। এবি পার্টি জাতির জন্য সেরকম নেতৃত্ব গড়ে তুলতে চায়। সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জুলুম শোষণ থেকে মুক্তির জন্য যুগে যুগে যারা নেতৃত্ব দিয়েছেন, তারাই আমাদের অনুপ্রেরণা। যারা এই প্রেরণায় উজ্জীবিত, অনুপ্রাণিত, তারাই হবেন আগামী বাংলাদেশের নেতা। অধিকার আদায়ের সংগ্রামে আমরা তাদেরকে অগ্রণী ভূমিকায় দেখতে চাই। আসুন আমরা সবাই এই মিছিলে শরিক হই। মতবাদ, মতাদর্শ যার যার, কিন্তু রাষ্ট্র আমাদের সবার। রাষ্ট্রের মেরামতে আমরা সবাই অংশ নিলেই রাষ্ট্রের পরিবর্তন সাধন হবে। আপনারা জানেন, করোনা পরিস্থিতি শুরু থেকে আমরা জনসচেতনতা সৃষ্টি, চিকিৎসক ও সেবাকর্মীদের নিরাপত্তা বিধান, অসুস্থদের সহায়তা,
বিপদগ্রস্তদের জন্য ফুড ব্যাংক কার্যক্রম সহ 5 দফা কার্যক্রম শুরু করি, যা আজকের দল ঘোষণার পর আরও বেগবান হবে ইনশাআল্লাহ। করোনা মহামারী ও এর ভবিষ্যৎ প্রভাবে দেশে মারাত্মক মন্দা ও অভাব দেখা দিতে পারে, এটা সবাই বলছেন। আমরা ইতিমধ্যে সের জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছি। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হলে কৃষিখাতকে আপাতত সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বলে আমরা মনে করি। বিভিন্ন উৎপাদনশীল খাতে প্রণোদনা দিয়ে দ্রুত অর্থনৈতিক অবস্থাকে একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে ফিরিয়ে আনতে হবে। আকস্মিক বেকারত্বে সামাজিক বিশৃঙ্খলা রোধ করার জন্য মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিতে হবে। দলের আত্মপ্রকাশের জন্য যে বর্ণাঢ্য অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছিল তা আমরা ইতিমধ্যে বাতিল করেছি। দল ঘোষণা উপলক্ষে আমরা আমাদের সীমিত সামর্থ্যে 20,000 বিপদগ্রস্ত পরিবারকে খাদ্য সাহায্য প্রদানের কার্যক্রম অলরেডি শুরু করেছি। আপাতত আমাদের পরিকল্পনা হলো এই পরিস্থিতি থেকে উত্তরণ, মানব সেবা সহ সংশ্লিষ্ট বিষয়ে মনোনিবেশ করা এবং নীতি নির্ধারণী বিষয়ে সুপারিশমালা প্রণয়ন। আল্লাহর রহমতে এই দুর্যোগ কেটে গেলে আমরা দলীয় কার্যক্রম পুরোদমে শুরু করতে পারব। আজ আমরা যে আহ্বায়ক কমিটি ঘোষণা করব, সেই কমিটির দায়িত্ব হবে সকল জেলায় আহ্বায়ক কমিটি গঠন করা, দলের জন্য একটা খসড়া গঠনতন্ত্র পাশ করা এবং দ্রুততম সময়ের মধ্যে গণতান্ত্রিক ও গঠনতন্ত্র মোতাবেক জাতীয় কনভেনশনের আয়োজন করে দলের নেতৃত্ব নির্বাচন করা। যে সকল সংবাদকর্মী ভাইরা বোনেরা জীবনের ঝুঁকি নিয়ে আজকে আপনারা আমাদের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, যারা অধীর আগ্রহ নিয়ে দেশে বিদেশে লাইভে আমাদের বক্তব্য শুনবেন, তাদের সবার প্রতি রইল অসীম কৃতজ্ঞতা। আমার প্রিয় বাংলাদেশ, দুঃখী ও স্বপ্নের বাংলাদেশ, আমাদের এই জন্মভূমি একদিন সত্যিকার কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে, সেই আশা অঙ্গীকার নিয়ে শেষ করছি। সর্বশক্তিমান মহান আল্লাহ আমাদের সহায় হন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দুঃখিত, অনেক লম্বা বক্তব্য হয়েছে, আপনারা অধৈর্য হবেন না, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আপনাদেরকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ জনাব মুজিবুর রহমান মঞ্জু। জনাব মঞ্জু তার বক্তব্য যেটা বলেছে যে রাষ্ট্র মেরামতের কথা, আমরা বারবার বলেছি গত 1 বছর থেকে যে এই রাষ্ট্রকে মেরামত করাটা কেন দরকার হয়ে গেছে। আমরা রাষ্ট্র নির্মাণের কথা বলিনি, আমরা বলেছি রাষ্ট্র বিনির্মাণের কথা। নির্মাণ আর বিনির্মাণের ভিতর একটা মৌলিক পার্থক্য আছে। আপনারা জানেন, যারা দালানে নির্মাণ শ্রমিকের কাজ করে তারা ইনস্ট্রাকশনে কাজ করে, তাদের কাজটা খুব সীমিত। ইটের উপরে ইটটা গেঁথে দেওয়ার নাম হচ্ছে সেই নির্মাণের কাজ। আমরা বলছি এটা বিনির্মাণ করতে হবে। তাহলে সেই দালানের বিনির্মাণ কারা করেছেন? তারা হচ্ছেন ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, যারা এই বিল্ডিংটা আগে মাথায় গেঁথেছেন। এই মাথা থেকে তারা বিল্ডিংটাকে তারপরে তাদের কম্পিউটারে নিয়েছেন ডিজাইনের মাধ্যমে, এরপরে তারা কাজ শুরু করেছেন। তো এরকম একটা হোলসেল পরিবর্তনের নাম আমরা দিয়েছি বিনির্মাণ, রাষ্ট্রের মেরামতের কাজ। এটা নির্মাণের কাজ নয়। এদেশ নির্মাণ হয়ে গেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। কেনই বিনির্মাণের প্রয়োজন হয়েছে দেখেন, ইতিহাসে আমরা তো পাকিস্তানের অংশ ছিলাম। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যারা পড়েছেন তারা জানেন যে বঙ্গবন্ধু কিভাবে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগের কর্মী হয়ে পুরো পূর্ব পাকিস্তান জুড়ে ক্যাম্পেইন করেছেন পাকিস্তান রাষ্ট্র করবার জন্য। দক্ষিণ অঞ্চলে নিখিল পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠন করবার যে দায় তার উপরে ছিল। মুসলিম লীগের সংগঠন কায়েম করেছেন সারা পূর্ব পাকিস্তান জুড়ে। সেই নেতা কেন পাকিস্তান আন্দোলন থেকে সরে গেলেন অথবা পাকিস্তান রাষ্ট্র থেকে আলাদা হবার প্রয়োজন মনে করলেন? আমরা মনে করছি যে পাকিস্তান রাষ্ট্র যে ওয়াদা করেছিল সেই ওয়াদা রাখতে তারা ব্যর্থ হয়েছে। এবং বঙ্গবন্ধুর সিদ্ধান্ত এটা ছিল সঠিক এবং ঐতিহাসিক সিদ্ধান্ত যে বৈষম্য করে একটা জনগোষ্ঠীকে, মেজরিটি জনগোষ্ঠীকে বছরের পর বছর ধরে নিম্নমানের নাগরিক হিসেবে বানিয়ে রাখার যে চেষ্টা করা হয়েছিল, সেটার প্রতিবাদ হিসেবে এই স্বাধীন রাষ্ট্রের উন্মেষ ঘটেছিল। এবং আমরা সেই আন্দোলনের ধারাবাহিকতায় মনে করছি যে আমাদের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টারা যে রাষ্ট্র গঠন করে গেছেন, সেই গঠনের বিনির্মাণ আজ আশু প্রয়োজন। কেমন একটা দালানের কথা চিন্তা করেন, যে একটা দালান যদি পুরান হয়ে যায় সেটা নতুন করে গড়বার প্রশ্ন আসে, সেটা ভেঙে সেখানে নতুন করে কাঠামো দিতে হয়। আমরা মনে করছি যে স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত যে 3টা মূলনীতি ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, 1971-এর 17 এপ্রিল আমাদের অস্থায়ী সরকার যেটা ফরমালি পাঠ করেছিল সেটা অর্জিত হয়নি। জনাব মঞ্জু তার স্টেটমেন্টে বলেছেন যে প্রত্যেকটা জায়গায় কিভাবে মানুষ হিসাবে আজকে আমরা মানবিক নাগরিক অধিকার পাচ্ছি না। আমাদের সংবিধান ভুলুণ্ঠিত হচ্ছে, যে সংবিধান আমাদের ফাউন্ডিং ফাদার্সরা করেছেন।
আমরা মনে করছি তো সেই জায়গাতে ফিরে যাওয়াটা জরুরি, যেখানে যে আদলে যে ওয়াদায় এই দেশ হয়েছিল, সেই ওয়াদায় এবং সেই আদলে দেশকে নতুন করে গড়বার স্বপ্ন দেখানো, সেই স্বপ্ন নিয়ে আজকের আমাদের স্বপ্নযাত্রা। এই পর্যায়ে নাম ঘোষণার পরে আমি অনুরোধ করছি প্রফেসর ডক্টর আব্দুল ওয়াহাব মিনারকে আমাদের 7 দফা কর্মসূচি এবং উদ্দেশ্য, পার্টির লক্ষ্য কী সেটা বলবার জন্য। জনাব প্রফেসর মিনার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাংলাদেশ পার্টির শুভযাত্রা বা নাম ঘোষণা উপলক্ষে আজকের আত্মপ্রকাশ উপলক্ষে আজকে আমার বাংলাদেশ পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় দেশবাসী এবং যারা বিদেশ থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, প্রবাসী বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মসূচি ঘোষণার আগে বাংলাদেশ সহ সারা বিশ্বে যে করোনা ক্রাইসিস যাচ্ছে, বাংলাদেশে যে আমরা একটা দুঃসহ জীবনযাপন করছি, এই করোনা ক্রাইসিসে যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছে, যে চিকিৎসক এবং সেবাকর্মীবৃন্দ, তাদের মধ্যে আমরা জানি যে সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন এবং আরও কিছু চিকিৎসক এবং সেবাকর্মীরা তার মৃত্যুবরণ করেছেন, শাহাদত বরণ করেছেন। তার সাথে রয়েছেন সাংবাদিকবৃন্দ, তার সাথে আছেন পুলিশ সদস্যরা এবং সাধারণ মানুষ। 170 জনের মতো বাংলাদেশি নাগরিক বাংলাদেশে মৃত্যুবরণ করে এই করোনা ক্রাইসিসে। আমি তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন, তাদের শাহাদাত মর্যাদা দিন। এ উপলক্ষে আমি আরেকটি কথা বলতে চাই। আমরা 3টা মাস সময় পেয়েছিলাম প্রস্তুতি নেওয়ার জন্য। রাষ্ট্রের পক্ষ থেকে মন্ত্রীবর্গ বলেছেন আমরা করোনার চেয়েও ভয়ঙ্কর এবং করোনার চেয়েও শক্তিশালী, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে একটা হযবল অবস্থা। যে সমস্ত হাসপাতাল করোনার জন্য চিকিৎসা দিচ্ছে সেগুলো অপর্যাপ্ত চিকিৎসক। সেখানে যখন করোনার পেশেন্টরা যায়, রোগীরা যায়, তারা একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালে ঘুরছে, কিন্তু পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না। অর্থাৎ সমন্বয়ের যথেষ্ট রকমের অভাব। সেই ক্ষেত্রে আমি সরকারকে অনুরোধ করবো যে একটা যুদ্ধের মতো 71 যেমন আমরা মুক্তিযুদ্ধ করেছি, সেরকম একটা যুদ্ধ। অতএব আপনি সকলকে আহ্বান করেন, ঐক্যবদ্ধভাবে আমরা এই করোনা ক্রাইসিসকে মোকাবেলা করতে চাই। এরপর যে আপনাদের সামনে আমি আমাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মসূচি ঘোষণা করছি। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি মানুষের মৌলিক ও নাগরিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে অর্থাৎ ওয়েলফেয়ার স্টেটে উন্নীত করা। আমাদের 7টি কর্মসূচি। প্রথম কর্মসূচি হচ্ছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। বাংলাদেশের নাগরিকদের মধ্যকার বিভেদ ও বিভাজন সৃষ্টিকারী সকল মত ও পথ পরিহার করে স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এই 3 মূলনীতির ভিত্তিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। 2, গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা। ক্ষমতা চর্চায় সংবিধানের যথাযথ অনুসরণ, সর্বক্ষেত্রে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ সংবিধানে ঘোষিত মানুষের সকল মৌলিক ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। 3, প্রেরণা সৃষ্টি। দেশপ্রেম, নৈতিক দৃঢ়তা, দায়িত্বশীলতা, সুশাসন, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক কর্মতৎপরতা পরিচালনা। 4, উন্নয়ন ও গবেষণা। দেশের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, কৃষি, শিল্প, তথ্য প্রযুক্তি, ক্রীড়া, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, স্থানীয় সরকার ব্যবস্থা সহ সকল ক্ষেত্রে টেকসই উন্নয়নের লক্ষ্যে গবেষণাভিত্তিক নীতি নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান ও
কর্মপন্থা প্রণয়ন। 5, নেতৃত্ব তৈরি। সমাজের সর্বস্তরে নীতিনিষ্ঠ যোগ্য নেতৃত্ব তৈরির জন্য তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ে সৎ, প্রতিভাবান ও যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করা এবং যথাযথ দায়িত্বের জন্য যোগ্যতর হিসেবে গড়ে তোলা। নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যোগ্যতা বৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য কার্যকরী পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ। 6, সামাজিক ও রাষ্ট্রীয় সংস্কার। দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস, বেকারত্ব, নারী ও শিশু নির্যাতন, স্বেচ্ছাচারিতা, মাদকাসক্তি সহ সকল প্রকার সামাজিক ব্যাধি থেকে মুক্তির লক্ষ্যে আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবেশের সংস্কার এবং আইন ও সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের জন্য আন্দোলন গড়ে তোলা। সর্বশেষ এবং 7, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। দারিদ্র্য বিমোচন, ধনীদের গরিবের মধ্যকার পাহাড়সম বৈষম্য দূরীকরণ, সম্পদের সুষম ব্যবহার ও বন্টন, ন্যায় বিচার, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে বাংলাদেশকে ক্রমান্বয়ে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব প্রফেসর আব্দুল ওয়াহাব মিনার। সর্বশেষ যে কর্মসূচির কথা বলা হয়েছে, আমরা আমাদের পার্টির এইমস অ্যান্ড অবজেক্টিভসের অংশ হিসেবে বলেছি যে এই রাষ্ট্রকে আমরা একটা ওয়েলফেয়ার স্টেটে পরিণত করতে চাই। ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা এসছে ওয়েস্টার্ন ইউরোপ থেকে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে 10 কোটির উপরে মানুষ মারা যাবার পরে ইউরোপিয়ানরা নতুন করে ভাবা শুরু করেছে যে কিভাবে রিকনসিলিয়েটারি একটা সমাজ তৈরি করা যায়, এবং সেখানে তারা উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশনের যে উইলিয়াম বেভারেজ ছিলেন তার নেতৃত্বে একটা কমিটি হয় যে এই রাষ্ট্রকে নতুন করে তৈরি করবার। সেখানে তারা 5টা রিকমেন্ডেশন দেয় যে মানুষের বেসিক সমস্যাগুলো কি কি। সেখানে ক্ষুধার কথা ছিল, বস্ত্রের কথা ছিল, বাসস্থানের কথা ছিল, তারপরে হচ্ছে আপনার স্বাস্থ্যসেবার কথা ছিল, যেগুলো রাষ্ট্রের পক্ষ থেকে ফুল রেসপন্সিবিলিটি নিয়ে করা হবে। এই ওয়েলফেয়ার স্টেটের মডেলই আমরা এই দেশটাকে নতুন করে সাজাতে চাই। বর্তমানে সরকার সহ এবং আগের সরকারগুলো মিলিয়ে প্রায় 1 কোটি মানুষকে এই ওয়েলফেয়ার মেকানিজমের মধ্যে নিয়ে আসছে। আমরা মনে করছি এটা অপ্রতুল এবং এটাকে আরও বাড়াতে হবে, এবং সেটা অনুযায়ী আমাদের যে গবেষণা পেপার আছে সেটা আপনার কয়েক মাসের মধ্যেই আমরা জাতির কাছে সেটা পেশ করব, যেটা কিভাবে করতে হবে। এ পর্যায়ে আমি আমাদের যে ইলেকশন কমিটি ছিল মতামত নেবার, সেটার যিনি মেম্বার ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়াকে অনুরোধ করছি আমাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করবার জন্য। আমরা সাংবাদিক বন্ধুগণের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি, এই জায়গাটা একটু আপনাদের কাছে বিরক্ত বোধ করতে পারে, অনেকগুলো নাম পড়বে সে তা, কিন্তু আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা যেহেতু কষ্ট করে এসেছেন এই আবহাওয়া এবং করোনার ক্রাইসিসে, আপনারা একটু ধৈর্য ধরে এটা শুনবেন। জনাব ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রাথমিক সদস্যদের মতামতের ভিত্তিতে যে আমার বাংলাদেশ পার্টির প্রথম আহ্বায়ক কমিটি করা হচ্ছে তার নাম ঘোষণা করছি। আহ্বায়ক হিসেবে যিনি মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন তিনি হলেন AFM সোলাইমান চৌধুরী, সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমি জনাব সোলাইমান চৌধুরীকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। এরপর সদস্য সচিব হিসাবে যিনি দায়িত্ব পালন করবেন তিনি মুজিবুর রহমান মঞ্জু, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। যুগ্ম আহ্বায়ক হিসেবে যারা নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিনার, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এরপর যুগ্ম আহ্বায়ক হিসেবে আরও নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। আরও যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব জাহাঙ্গীর কাশেম কক্সবাজার, এরশাদ হোসেন সাজু লালমনিরহাট, অ্যাডভোকেট গোলাম ফারুক চট্টগ্রাম, অ্যাডভোকেট গোলাম ফারুক চট্টগ্রাম, আনিসুর রহমান কোচি খুলনা এবং মোহাম্মদ হারুনুর রশিদ
হবিগঞ্জ, ইউকেতে থাকেন। যুগ্ম সদস্য সচিব হিসেবে যারা নির্বাচিত হয়েছেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আমার ডান পাশে, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া আমি নিজে, এবং ব্যারিস্টার খান আজম, উনি এখন প্রবাসী হিসেবে ইউকেতে আছেন। সহকারী সদস্য সচিব হিসেবে কেন্দ্রীয় যারা নির্বাচিত হয়েছেন, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, নাজমুল হুদা অপু, সাজ্জাদ হোসেন, আনহদ সাদাত টুটুল, AFM ওবায়দুল্লাহ মামুন, আমিনুল ইসলাম FCA আছেন, ABM খালিদ হাসান, মুস্তাফা বিন মালেক এবং মিসেস বেবি পাঠান। সহকারী সদস্য সচিব হিসেবে আন্তর্জাতিক যারা নির্বাচিত হয়েছেন, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, ব্যারিস্টার সানি আব্দুল হক, আব্দুল আওয়াল মামুন, সৈয়দ জুলকারনাইন আহমেদ জুম্মা, মিসেস জারা কাদির এবং মোহাম্মদ সাইদ বাকি। সহকারী সদস্য সচিব ঢাকা বিভাগে যারা নির্বাচিত হয়েছেন, লায়ন DH মারুফ, মোহাম্মদ আলতাফ হুসাইন এবং মোহাম্মদ আমজাদ খান। সহকারী সদস্য সচিব চট্টগ্রাম বিভাগে অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার, কক্সবাজার, অ্যাডভোকেট মোস্তাফা নূর চট্টগ্রাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান চট্টগ্রাম, সিদ্দিকুর রহমান চট্টগ্রাম, মিজানুর রহমান চৌধুরী চট্টগ্রাম, মিয়া মোহাম্মদ তৌফিক কুমিল্লা এবং সরোয়ার সাইদ কক্সবাজার। সহকারী সদস্য সিলেট বিভাগ মোহাম্মদ উমর ফারুক সিলেট, অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন রবিন হবিগঞ্জ। সহকারী সদস্য সচিব খুলনা বিভাগে মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ ইদ্রিস আলী খুলনা এবং SM আখতারুজ্জামান খুলনা। রংপুর বিভাগে সহকারী সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুর রউফ রংপুর, আব্দুল বাসেত মারজান এবং মোহাম্মদ আব্দুল লতিফ মাস্টার লালমনিরহাট। সহকারী সদস্য সচিব হিসেবে ময়মনসিংহ বিভাগে তানভীর হোসাইন। সহকারী সদস্য সচিব রাজশাহী বিভাগে শাহ আব্দুর রহমান, অ্যাডভোকেট সিরাজুল হক নাটোর, ডক্টর মির্জা সিদ্দিকুল ইসলাম ফরিদ পাবনা, অ্যাডভোকেট সাইদ নোমান রাজশাহী, অ্যাডভোকেট আতিকুর রহমান নাটোর, আইনুল হক নওগাঁ এবং AF জাহিদ বগুড়া। সহকারী সদস্য সচিব বরিশাল বিভাগে মোহাম্মদ আব্দুল হান্নান। সদস্য 168 সদস্য। সহকারী যুগ্ম সচিব মোট 42 জন আর সদস্য 168 জন। সদস্য কেন্দ্র অ্যাডভোকেট মোহাম্মদ মতিয়ার রহমান, অ্যাডভোকেট সুলতান মাহমুদ বান্না, অ্যাডভোকেট সাবিকুন্নাহার তিথি, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, ব্যারিস্টার মহিউদ্দিন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনি, ব্যারিস্টার মোহাম্মদ কাউসার, অ্যাডভোকেট রাকিবুল ইসলাম, অ্যাডভোকেট তরিকুল ইসলাম নাহিদ এবং তাসমিরুল ইসলাম উদয়। সদস্য আন্তর্জাতিক ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ UK, ব্যারিস্টার সাইদ হাসান UK, ব্যারিস্টার নুরুল গাফার UK, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম UK, মোহাম্মদ আলামিন মাহবুবুল হোসেন ফ্রান্স, মোহাম্মদ আলামিন ফ্রান্স, আবু শাহিন জার্মানি, আতিক মুজাহিদ মালয়েশিয়া, গাজী ওয়ালিউল্লাহ সালেম সৌদি আরব, ইকবাল তুহিন জার্মানি, মোহাম্মদ আশিক মাহমুদ USA, মহিউদ্দিন মিয়াজি ফিনল্যান্ড, প্রকৌশলী আশরাফ সিদ্দিকী কাতার, মিসবাহুর মঞ্জুর দক্ষিণ আফ্রিকা এবং মেহেদি হাসান তুরস্ক। সদস্য ঢাকা বিভাগ ব্যারিস্টার মামুনুর রশিদ, হাফেজ মাওলানা আব্দুল কবির খান, গোলাম সারোয়ার, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, মোহাম্মদ নুরুল আমিন গাজীপুর, ইঞ্জিনিয়ার গিয়াসুদ্দিন নারায়ণগঞ্জ, মাহফুজা আফরিম গাজীপুর, মুখলিসুর রহমান নরসিংদী, সায়েদ আল হক, শামসুল আরেফিন ঢাকা উত্তর, ইঞ্জিনিয়ার রইসুদ্দিন রাসেল ঢাকা উত্তর, মিজানুর রহমান মিল্লাত ঢাকা উত্তর, নূরে আলম মামুন ঢাকা উত্তর, ফিরোজ কবির ঢাকা উত্তর, ওবায়দুল হক ঢাকা উত্তর, বদরুল ইসলাম ঢাকা উত্তর, গাজী সাবের ঢাকা উত্তর, মোর্শেদ চৌধুরী ঢাকা উত্তর, আব্দুল হান্নান ঢাকা উত্তর, সামিউল ইসলাম সবুজ ঢাকা উত্তর, জাহিদ রেজানুর ঢাকা উত্তর, বিল্লাল হোসেন CA ঢাকা উত্তর, মোহাম্মদ আলী আকবর ঢাকা উত্তর, মোহাম্মদ মাহবুব রহমান ঢাকা দক্ষিণ, মোহাম্মদ কায়ুম হোসেন হাওলাদার ঢাকা দক্ষিণ, মোহাম্মদ তাজুল ইসলাম তোহা ঢাকা দক্ষিণ, ক্যাপ্টেন মেজবা ঢাকা দক্ষিণ, মোহাম্মদ কামাল হোসেন ঢাকা দক্ষিণ, ওয়াহিদুদ্দিন চৌধুরী সজীব ঢাকা দক্ষিণ, ডাক্তার হারুন রশিদ ঢাকা দক্ষিণ, মোহাম্মদ আবদুল্লাহ ওয়াল শাওন ঢাকা দক্ষিণ, শেখ মাহমুদ রিয়াদ ঢাকা দক্ষিণ, জাহিদুল ইসলাম শিশির ঢাকা দক্ষিণ, মিনা খাতুন পাখি ঢাকা দক্ষিণ, গাজী নাসির উদ্দিন ঢাকা দক্ষিণ, হাফেজ মাওলানা আব্দুল কবির খান নরসিংদী, গিয়াসুদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ সোলাইমান সিদ্দিক বাদল গোপালগঞ্জ, অ্যাডভোকেট আলী নাসের খান গাজীপুর, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মুন্সিগঞ্জ। চট্টগ্রাম বিভাগ
সাংবাদিক শামসুল হক শারেক কক্সবাজার, অ্যাডভোকেট নুরুল ইসলাম কক্সবাজার, অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক শিকদার কক্সবাজার, ভিপি সৈয়দ করিম কক্সবাজার, মোহাম্মদ আব্দুর রহমান কক্সবাজার, নমজিউল হক চট্টগ্রাম, মুফতি আমিমুল ইহসান চট্টগ্রাম, ইঞ্জিনিয়ার হাসান মোহাম্মদ নাইম চট্টগ্রাম, মাওলানা মনির উদ্দিন চট্টগ্রাম, ইঞ্জিনিয়ার জায়েদ হাসান চট্টগ্রাম, মুর্শিদুল ইসলাম চট্টগ্রাম, আব্দুর রহমান মনির চট্টগ্রাম, শাহিদুল ইসলাম বাবুল চট্টগ্রাম, জাহিদুল ইসলাম চট্টগ্রাম, ডাক্তার এমদাদুল হাসান চট্টগ্রাম, মোহাম্মদ মিসবাউদ্দিন চট্টগ্রাম, তারিকুল ইসলাম চট্টগ্রাম, অ্যাডভোকেট আবুল কাশেম চট্টগ্রাম, মোহাম্মদ নুরুল আনোয়ার মুন্না চট্টগ্রাম, মোহাম্মদ ফজলুল হক ফেনী, রবিউল হক মাসুদ ফেনী, মোহাম্মদ কামাল হোসেন চাঁদপুর, অধ্যাপক এম.এ. ওয়াহিদ চট্টগ্রাম কক্সবাজার, ইঞ্জিনিয়ার অনিল কুমার ত্রিপুরা রাহুল চট্টগ্রাম, রামকৃষ্ণ দাস চট্টগ্রাম, নিরবধন দাস চট্টগ্রাম, সানজিদা জাহান স্বর্ণা কুমিল্লা, আবদুল্লাহ আল হাসান চট্টগ্রাম, মোহাম্মদ সুলাইমান কবির খান কুমিল্লা, অ্যাডভোকেট হুসাইনুর রহমান লায়েস চট্টগ্রাম সিলেট বিভাগ, অ্যাডভোকেট হুসাইনুর রহমান লায়েস সিলেট, এম তানজিল হাসান সিলেট, অ্যাডভোকেট জাহাঙ্গীর আহমেদ সিলেট, সিব্বির আহমেদ ফরহাদ হবিগঞ্জ, খলিলুর রহমান সিলেট, আব্দুল কাহার আকন সিলেট এবং অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির সিলেট। সদস্য খুলনা বিভাগ, মোহাম্মদ মোফাস্সের আলম লেনিন খুলনা, অ্যাডভোকেট মোহাম্মদ আয়ুব আলী খুলনা, এ.কে.এম তানজিল খুলনা, গাজী আফজাল হোসেন খুলনা, আলিমুজ্জামান রানা বাগেরহাট, অ্যাডভোকেট মোহাম্মদ মুজাহিদুল ইসলাম খুলনা, মোহাম্মদ মাহিনুর রহমান খুলনা, অ্যাডভোকেট আশিকুল ইসলাম খুলনা, মোহাম্মদ মাহবুবুর রহমান নড়াইল, মোহাম্মদ ইমরান নাজির মাগুরা, শেখ মুরাদুল ইসলাম সাতক্ষীরা, মোহাম্মদ আব্দুল কাদের সাতক্ষীরা, আফরোজা পারভিন কেয়া সাতক্ষীরা, গাজী মোহাম্মদ সাইফুদ্দিন যশোর, ইকবাল কবির পলাশ সাতক্ষীরা, সাব্বির হোসেন রাজ খুলনা, মোহাম্মদ আবু বকর সিদ্দিক কুষ্টিয়া, আবদুল্লাহ আল জুবাইর ঝিনাইদহ, অ্যাডভোকেট মুর্তজা জামান আলমগীর রুলু খুলনা। সদস্য রংপুর বিভাগ, ব্যারিস্টার রাজু মিয়া কুড়িগ্রাম, এরশাদুল কবির আলমগীর কুড়িগ্রাম, মোহাম্মদ রিয়াজুল আলম লাবলু কুড়িগ্রাম, অধ্যক্ষ আব্দুল মতিন খন্দকার গাইবান্ধা, ডাক্তার মোহাম্মদ মুস্তফা কামাল রঞ্জু গাইবান্ধা, মোহাম্মদ রমজান হোসেন পাভেল রাজশাহী, মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ খান মুর্তজা খান গাইবান্ধা, মোহাম্মদ মুজাম্মেল হক কুড়িগ্রাম, তারিফ হাসান গাইবান্ধা। সদস্য ময়মনসিংহ বিভাগ, অ্যাডভোকেট সানোয়ার হোসেন জামালপুর, গোলাম সারোয়ার জনি জামালপুর, আজিজুল ইসলাম খোকেন মোমেনশাহী, মীর কামরুজ্জামান উজ্জ্বল মোমেনশাহী, মুফতি নাজমুল হাসান মোমেনশাহী, হাফিজুর রহমান এরশাদ শেরপুর, হাবিলদার সুলাইমান হোসেন শেরপুর, ডাক্তার মোতাকাদ্দিম স্বাধীন টাঙ্গাইল, আনোয়ার হোসেন টাঙ্গাইল, জামিল হাসান টাঙ্গাইল। সদস্য রাজশাহী বিভাগ, গোলাম রহমান রোয়াল বগুড়া, এ.কে.এম রাশেদুজ্জামান বগুড়া, আমিনুল ইসলাম জয়পুরহাট, মোহাম্মদ ইরফান আলী নওগাঁ, আব্দুল খালেক নওগাঁ, মোহাম্মদ ইসাক আলী নাটোর, ডাক্তার আব্দুল সত্তার পাবনা, সৈয়দ এ.কে.এম শামসুর রহমান নাসির পাবনা, আব্দুল মজিদ বুল্লা পাবনা। সদস্য বরিশাল বিভাগ, মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইমরান পটুয়াখালী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল হোসেন পটুয়াখালী, প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন পটুয়াখালী, মোহাম্মদ ওবায়দুর রহমান পিরোজপুর, ফয়সাল মাহমুদ নবীন ভোলা, মোহাম্মদ ইদ্রিস বরগুনা এবং মোহাম্মদ তরিকুল ইসলাম ঝালকাঠি। আমাদের টোটাল সদস্য সংখ্যা এই আহ্বায়ক কমিটির 222 জন। এই 222 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা আমি পড়ে শোনালাম। আমরা লিস্টটা দিয়ে দিব আপনাদেরকে। জি, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া আজকে আহ্বায়ক কমিটির যে পূর্ণ তালিকা সেটা পড়ে শোনাবার জন্য। এই পর্যায়ে আজকের আমাদের সর্বশেষ আয়োজন হচ্ছে কথা বলার যে অংশ, সেই অংশে অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেবকে অনুরোধ করছি আমাদের যে দলীয় গঠনতন্ত্র আছে তার কিছু বেঞ্চমার্ক আপনাদের সাথে শেয়ার করবার জন্য। জনাব তাজুল ইসলাম। জি, প্রিয় দেশবাসী এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা একটা মহা বিপর্যয়ের মধ্য দিয়ে আমাদের এই পার্টিটা লঞ্চ করেছি এবং আমরা এতদিন যাবৎ যে উন্নয়ন রাষ্ট্রের গল্প শুনে এসেছি তার বাস্তবতা হলো যে যখন করোনার মহামারী শুরু হলো দেখা গেল ঢাকার রাজপথে নিরন্ন মানুষের মিছিল। 1 মাসের চলার মতো সামর্থ্য আমাদের নাগরিকদের নেই। সুতরাং এই রাষ্ট্র যে
মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেটি দিতে ব্যর্থ হয়েছে। সে কারণেই আমাদের আজকে এই নতুন করে একটি রাজনীতির ঘোষণা দিতে হয়েছে এবং আমরা নতুন রাজনৈতিক দল আজকে ঘোষণা করেছি। আপনারা সবার মনেই একটা প্রশ্ন আছে যে কি বিশেষত্ব আছে আপনাদের, যে কারণে আপনারা একটি বিশেষ রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য হবেন। আমরা একটা প্রস্তাবিত গঠনতন্ত্র এই পার্টির জন্য করেছি, যেটা নিয়মিত কাউন্সিলের মধ্যে দিয়ে সেটা পাশ হবে, কিন্তু এই গঠনতন্ত্রের রাজনীতিকে একটা ভিন্ন মাত্রা দেওয়ার জন্য বিশেষ কিছু প্রস্তাব আমরা এখানে রেখেছি, সেগুলো আপনাদের মাধ্যমে আমরা জাতির সামনে পেশ করতে চাই। আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে ইনক্লুসিভিটি। আমাদের এই পার্টিতে ধর্ম, বর্ণ, গোত্র যে নির্বিশেষে সকল বাংলাদেশি নাগরিক আমাদের এই পার্টির সদস্য হতে পারবেন। তিনি নারী হন এবং যদি যে কোনো ধর্মের মানুষই হন, যে কোনো মানুষের জন্য এই পার্টির সদস্য হওয়ার সুযোগ আমরা রেখেছি। দ্বিতীয় যে বৈশিষ্ট্য আমাদের এখানে রয়েছে যে আমরা এই দেশের জনসংখ্যার 50% মতো হচ্ছে নারী। তাদেরকে ক্ষমতায়নের লক্ষ্যে আমরা আমাদের সকল স্তরের কমিটিতে আইন অনুযায়ী রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার বা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী যে 33% নারীর অংশগ্রহণের কথা বলা হয়েছে, সেটি আমরা রক্ষা করব আমাদের সকল স্তরের কমিটিতে। আমরা এই গঠনতন্ত্রে, এই রাজনীতিতে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছি যে এখানে ব্যক্তির প্রাধান্য হবে না, নেতৃত্ব হবে সামষ্টিক বা কালেকটিভ। এবং আমরা বলার চেষ্টা করছি যে এইখানে তুমি বা আমি নই, সবার আগে হবে দেশ। নেতা বা নেত্রীর যে বন্দনার কালচার বাংলাদেশের রাজনীতিতে হয়েছে, সেটির থেকে আমাদের এই পার্টি সম্পূর্ণভাবে মুক্ত থাকবে। আমরা প্রস্তাব করেছি এই দলের সভাপতি এবং সেক্রেটারি বা চেয়ারপারসন এবং সেক্রেটারি জেনারেল বা জেনারেল সেক্রেটারি, তারা 2 মেয়াদের বেশি, একই কনজিকিউটিভলি হোক বা আলাদাভাবে হলেও 2 মেয়াদের বেশি কেউ নির্বাচিত হতে পারবেন না। সুতরাং ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে রাজনৈতিক কালচার বাংলাদেশে আছে, আমার বাংলাদেশ পার্টি সেটার থেকে মুক্ত থাকবে। আমরা আরেকটা যুগান্তকারী প্রস্তাব করছি যে প্রচলিত ধারার যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি রয়েছে, আমার বাংলাদেশ পার্টি এই ধরনের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবে না। আমরা বলেছি 18 বছরের ঊর্ধ্বে বয়স হলেই বাংলাদেশের যে কোনো নাগরিক আমাদের দলের সদস্য হতে পারবেন, রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাঙ্গনে লেজুর ভিত্তিক রাজনীতির নামে সন্ত্রাস, মারামারি, হানাহানি, সিট দখল এবং যে অপরাজনীতি বাংলাদেশে চালু আছে, আমরা সেটির অবসান চাই। সে কারণে ছাত্র রাজনীতিতে আমরা একটা গুণগত পরিবর্তন আনব এবং আমরা প্রস্তাব করছি যে আমাদের সেই অর্থে লেজুর ভিত্তিক কোনো ছাত্র শাখা থাকবে না, কিন্তু ছাত্ররা আমাদের এই রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন। তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে দেশের পুনর্গঠনে, দেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখতে পারবেন। আমরা আরেকটি যুগান্তকারী প্রস্তাব এখানে করছি যে বাংলাদেশের সরকারের পরিচালনার জন্য যতগুলো মন্ত্রণালয় রয়েছে, প্রত্যেকটি মন্ত্রণালয়ের অ্যাগেনস্টে একটি করে শ্যাডো কমিটি, যেটা যুক্তরাজ্যে শ্যাডো ক্যাবিনেট বলা হয়, যে প্রত্যেক মন্ত্রণালয়কে ফলো করার জন্য, তার জন্য নিজস্ব কর্ম পরিকল্পনা তৈরির জন্য, প্রত্যেক মন্ত্রণালয়ের জন্য নিজস্ব পলিসি নির্ধারণের জন্য আমাদের একটি করে শ্যাডো কমিটি থাকবে এবং শ্যাডো কমিটি ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যাপারে তারা কাজ করবেন, সেই ব্যাপারে তাদের অভিমত দেবেন, জাতিকে সচেতন করবেন এবং আমাদের কি এজেন্ডা হবে, আমরা ক্ষমতায় গেলে ওই মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে কি কি কাজ করব, সেটি আমরা জাতির সামনে আগের থেকেই তুলে ধরব। এবং প্রত্যেকটি শ্যাডো কমিটির সাথে একটি করে রিসার্চ সেল আমরা সংযুক্ত করেছি, যাতে করে আমরা আজকে বাংলাদেশে যে ধরনের পরিস্থিতিতে দেখছি যে একজন স্বাস্থ্যমন্ত্রী নিজেই জানেন না যে কোনটা পিপিই আর কোনটা পিপিপি, এই ধরনের সমস্যা যাতে পড়তে না হয়, আমরা রাজনৈতিক দলের রাজনীতিবিদদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্র বিনির্মাণের জন্য সত্যিকার অর্থেই যোগ্য করে তোলার জন্য এই ধরনের শ্যাডো কমিটির ব্যবস্থা আমরা এখানে রেখেছি। এছাড়া অন্যান্য যত বৈশিষ্ট্য আছে, আমরা গঠনতন্ত্রটি আনুষ্ঠানিকভাবে পাশ হওয়ার পরে আপনাদের সামনে এটা প্রকাশ করব। কিন্তু আমরা জাতির সামনে যে রাজনীতিটা নিয়ে আসতে চাই, সবচাইতে বড় কথা হচ্ছে গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক কালচারে পা ধরে সেলাম করা এবং নেতা নেত্রীর বন্দনা ছাড়া কোনো শব্দ উচ্চারণ যে করা যাবে না, সেই ধরনের রাজনীতি থেকে বাংলাদেশকে বের করে আনার জন্য আমার বাংলাদেশ পার্টির আজকের এই রাজনীতি। এবং আমাদের মূল কথাটাই থাকবে, তুমি নই, আমি নই, সবার আগে বাংলাদেশ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব তাজুল ইসলাম। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছে যে আমাদের কনস্টিটিউশনে কিছু বেঞ্চমার্ক রেখেছি। আমাদের শ্যাডো কমিটি, যেটা প্রত্যেকটা কমিটির সাথে একটা রিসার্চ সেল থাকবে,
যেহেতু আমাদের নাম পরিবর্তন হয়ে গেছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি জন আকাঙ্ক্ষার বাংলাদেশ যে প্ল্যাটফর্মটা থাকবে, এই প্ল্যাটফর্মটার নাম হবে আমাদের রিসার্চ সেলের। আমাদের যে গবেষণা উইং থাকবে, তারা আমাদের সেক্টর বেজ এবং ইস্যু ভিত্তিক গবেষণা করে আমাদেরকে রিসার্চ পেপার দিবে, যেটা আমরা আমার বাংলাদেশ পার্টির তরফ থেকে জাতির সামনে প্রেজেন্ট করব। অতএব জ্যাব বা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ আজকে থেকে আমার বাংলাদেশ পার্টির রিসার্চ উইং হিসাবে কাজ করবে। এই পর্যায়ে আমরা যেভাবে প্রোগ্রাম স্কেজুয়াল সাজিয়েছি, আপনাদের প্রশ্ন উত্তরের পালা। আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক ভাই বোনদের কাছে যে এই আবহাওয়াতে এবং করোনার এই সংকটে আপনারা আমাদের অনুরোধে এসছেন এবং স্বাস্থ্যবিধি মেনে আপনারা চলছেন এবং আমাদেরকে সাহায্য করছেন। এই পর্যায়ে আপনাদের প্রশ্ন, আমি বিনীতভাবে অনুরোধ করব আপনার নাম বলবেন এবং কোন হাউস থেকে এসছেন, এসে আপনারা প্যানেলের কাছে প্রশ্ন করবেন। জি, দলের রেজিস্ট্রেশন আজকে তো মাত্র আমাদের জন্ম হলো। এই জন্ম হওয়ার পরেই রেজিস্ট্রেশনের একটা নির্ধারিত প্রক্রিয়া আছে। আমরা সেই নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে যথাসময়ে আমরা নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের জন্য আবেদন করব এবং আইন অনুযায়ী আমরা নিবন্ধন পাবো বলে আমরা আশা করছি। যেহেতু আজকে মাত্র এই দলটার যাত্রা শুরু হলো, নিবন্ধনের প্রক্রিয়া এখনও শুরু হয়নি, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা সেই নির্বাচনী রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকে যাব ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমরা ঘোষণা করেছি আজকে একটা আহ্বায়ক কমিটি হলো। এই আহ্বায়ক কমিটি সারা দেশে কমিটি করবেন, জেলাগুলোতে কমিটি করবেন এবং সমস্ত জেলাগুলোতে কমিটি হওয়ার পরে কাউন্সিলের মধ্য দিয়ে কিন্তু এই রাজনৈতিক দলটির পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হবেন এবং পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হওয়ার পরেই কেবলমাত্র রেজিস্ট্রেশনের জন্য আমরা যেতে পারবো। সুতরাং এই প্রক্রিয়াগুলো শেষ না হওয়া পর্যন্ত আমরা রেজিস্ট্রেশনের জন্য কোনো চেষ্টা করছি না। ধন্যবাদ। আমি সিকান্দার রহমান, বাংলা ভিশনে কাজ করি, বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার। আপনারা বলছিলেন যে সর্বক্ষেত্রে আপনারা যে সবার মাইনরিটি পিপল কিংবা ধর্মীয় সংখ্যালঘু যারা আছে তাদেরকে আপনাদের কমিটিতে রাখবেন, যেটা সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এত বড় যেই কমিটি আপনারা আজকে প্রকাশ করলেন, তার মধ্যে কি সেই 33% মানা হয়েছে? দেখুন, 33% মানার বিষয়টা হচ্ছে মূল সংগঠন যখন হবে তখন। আজকে আমরা একটা দলের যাত্রা শুরু করেছি এবং আমরা মানুষকে আহ্বান করছি এই দলে আসার জন্য। এটি একটি আহ্বায়ক কমিটি। এই আহ্বায়ক কমিটিতে 33% নারী রাখার বাধ্যবাধকতা নেই। 33% নারী রাখার বাধ্যবাধকতা আছে মূল সংগঠন যখন হবে সেগুলোর কমিটিগুলোর ক্ষেত্রে। সুতরাং আহ্বায়ক কমিটির ক্ষেত্রে এই আইনগত বাধ্যবাধকতা নেই। আমি একটু সেকান্দার রহমানকে একটু বলছি যে সত্যি কথা যেটা, যে বাংলাদেশের রাজনীতিতে আমাদের নারীরা সবসময় তাদেরকে পেছনে রাখা হয়েছে বা নারীরা একটু পিছিয়ে পড়া হিসেবে আমরা সেটা উল্লেখও করেছি। অ্যাকচুয়ালি এই পার্সেন্টেজের যে এটা কিন্তু কম্পালসারি না বা অব্লিগেটরি না, এটা হচ্ছে একটা গাইডলাইন যে এত % নারীকে এখানে ক্ষমতায়ন আনতে হবে। আমরা দৃঢ়তার সাথে বলছি আমাদের দলে আমরা এটাকে ওভারকাম করার চেষ্টা করব, মানে মোর দ্যান 30% রাখার জন্য আমরা চেষ্টা করব এবং এই অচলায়তন আমরা ভাঙতে চাই। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এটা আমরা অর্জন করতে চাই, এটা আমাদের স্বপ্ন। কতটুকু পারবো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। থ্যাংক ইউ। জনাব মুজিবুর রহমান, আপনার কাছে একটা এই সংশ্লিষ্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে আপনার এই কমিটিতে ব্যারিস্টার এবং অ্যাডভোকেটদের খুব প্রাধান্য দেওয়া হয়েছে। তো জিনিসটা আমি দীর্ঘদিন পলিটিক্যাল রিপোর্ট করি, তো যেই কথাগুলো আপনারা বলছেন যে গুম খুন বা অন্যান্য যে সাহসী বক্তব্য আপনারা দিলেন, এই পরিস্থিতিতে আপনি এই সাহসী বক্তব্য দেওয়ার সুযোগটা কীভাবে পেলেন বা আপনাদের পেছনে এই অনুপ্রেরণাটা কী বা আপনাদের শক্তিটা কী? আপনারা কীভাবে পারছেন, যেখানে বড় বড় রাজনৈতিক দলগুলো এই কথাগুলি বলতে পারছে না, আপনারা নতুন রাজনৈতিক দল নতুন প্ল্যাটফর্মে আপনারা কীভাবে বলতে পারছেন? ধন্যবাদ রেমান। আসলে তো আমরা যারা আজকে রাজনীতির ঘোষণা দিয়েছি, আমরা তো রাজনীতিতে নতুন নই। আমি নিজে আপনি জানেন আমি মিডিয়াতে কাজ করেছি এবং সাহসিকতার সাথে সেখানে কাজ করেছি। ছাত্র রাজনীতিতে যখন আমি সম্পৃক্ত ছিলাম তখনও চেষ্টা করেছি সাহসিকতার সাথে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করার, এবং আমি যেই দল থেকে বাদ পড়েছি সেখানেও এই সঠিক এবং অবস্থান তুলে ধরার কারণে, এটা আপনারা সবাই জানেন। সুতরাং এই সাহসটা হঠাৎ করে আমাদের মাঝে নাজিল হয়েছে বা হঠাৎ করে
মানে এসে দেখা দিয়েছে বিষয়টা তা না, এটা আমাদের, আমি মনে করি এটা আমরা ক্লেম করি যে এটা আমরা ধারণ করি। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমরা মনে করি যে সঠিক কথাটা সুন্দরভাবে বলতে হবে এবং যৌক্তিকভাবে বলতে হবে, এটা আমরা বলার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তো আমি মনে করি যে এখানে আপনারা আছেন, আপনারা যারা সংবাদকর্মীরা আছেন, আপনারা সাহস করে অনেক সংবাদই প্রকাশ করেন। এই সাহস দেখাতে গিয়ে যদি বাধা আসে, সেটাও আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, এটা আমাদের আশা। সাহসটা আসলে আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও সাহসী হতে পারবো। ধন্যবাদ। জি, আমার নাম মাকসুদুন নবী, আমি চ্যানেল 24-এ কাজ করি। আমার দুটো প্রশ্ন। প্রথমত, আপনারা যখন এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশের প্রাথমিক পর্যায়ের উদ্যোগটা নেন, টেলিভিশন টক শোতে কথা বলেন, তখন দেখা গিয়েছিল আপনি জনাব মঞ্জু এবং জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাককেও কথা বলতে দেখা গিয়েছিল। তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের সঙ্গে এই সংগঠনের আপাতত কোনো সম্পর্ক আছে কিনা, তার অবস্থানটা কি, এক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এখন আপনাদের এই সংগঠনের প্রাথমিক পর্যায়ের এই যে আপনাদের পরিচালনা করছেন, অফিস নিয়েছেন, সামনে আরও আপনাদের অনেক কার্যক্রম আছে, বলছেন 20,000 মানুষকে আপনারা এই করোনা দুর্যোগে সহায়তা করবেন, এই সমস্ত কর্মকাণ্ডের অর্থনৈতিক যোগানটা কিভাবে হবে? ধন্যবাদ। ধন্যবাদ মাকসুদুন নবী। প্রথম কথা হচ্ছে, ব্যারিস্টার রাজ্জাক উনি একজন সজ্জন মানুষ, একজন লার্নেড লয়ার, আপনারা জানেন। আমরা যখনই ওনার কাছে যে কোনো বিষয়ে সাহায্য চেয়েছি, পরামর্শ চেয়েছি, আমরা ওনার কাছ থেকে পেয়েছি। শুধু ব্যারিস্টার রাজ্জাক সাহেব না, বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী খ্যাতিমান যারা আছেন, আমরা সবার কাছ থেকেই, যারা আমাদেরকে পছন্দ করেন, যারা আমাদের এই কাজকে সমর্থন করেন, আমরা তাদের সমর্থন নিয়েছি। আপনারা দেখেছেন যে প্রফেসর দিলারা চৌধুরী, উনিও আমাদেরকে অনেক ক্ষেত্রে আমাদের মিটিংয়ে এসে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। প্রফেসর ফজলুল হক, জনাব ইকতেদার আহমেদ, এইভাবে যারা আরও অনেকের নাম আমরা বলতে পারি, আমরা সবার সহযোগিতা নিয়ে। গৌতম দাস, উনিও আমাদেরকে বিভিন্ন স্পেশাল ইস্যুতে আমরা অ্যাডভাইস নিয়ে থাকি। তো তেমনিভাবে ব্যারিস্টার রাজ্জাকও, উনিও আমাদের একজন উপদেষ্টা, আমরা ওনার কাছ থেকে উপদেশ নিয়ে থাকি। এবং উনি যদি দেশে আসেন বা রাজনৈতিক প্রক্রিয়ায় যখন উনি যুক্ত হবেন, তখন হয়তো আমরা আরও স্পষ্টভাবে আপনাদেরকে তার অবস্থানটা বলতে পারবো। এখন আমরা তার পরামর্শ এবং উপদেশ নিচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেটা বলেছেন যে আমরা অর্থনৈতিক সামর্থ্য কিভাবে, আপনি দেখেছেন যে আমরা সারা দেশে এবং দেশের বাইরেও আমাদের এই উদ্যোগের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, যেটা সিকান্দার রহমান বলেছেন যে আপনারা জানেন যে একটা স্বাধীন পেশা হচ্ছে আইন পেশা, তাদেরকে আমরা বেশি রাজনীতিতে সম্পৃক্ত করেছি। অনেক চিকিৎসক, অনেক প্রকৌশলী, অনেক ব্যবসায়ীরা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমাদের দলটাকেই আমরা সবার সমর্থনে, সবার অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে আমরা দলটাকে দাঁড় করিয়েছি। এবং আমাদেরকে এই যে আমাদের জনাব সোলাইমান চৌধুরী সাহেব, উনি আমাদের ফুড ব্যাংকটা কোঅর্ডিনেট করছেন। আপনারা শুনলে অবাক হবেন, প্রথম যখন আমরা ফুড ব্যাংকটা চালু করি, তখন আমরা মাত্র, মানে শুনতে হয়তো আপনাদের হাসি আসবে, যে আমরা মাত্র 40,000 টাকার একটা ফান্ড জেনারেট করেছি নিজেরা কয়েকজনে মিলে। এরপর এটা মাত্র 2 সপ্তাহের ব্যবধানে এটা প্রায় কোটি টাকার একটা ফান্ড আমরা হ্যান্ডেল করেছি এবং মানুষকে আমরা ফুড সাপোর্ট দিয়েছি। এবং এর পুরোটাই আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা এবং দেশের হিতৈষীরা তারা আমাদেরকে দিয়েছেন, আমরা সেটা করেছি। এবং এগুলো সব ট্রান্সপারেন্টলি আমরা ফুড ব্যাঙ্কগুলো প্রতিষ্ঠা করেছি। বাংলাদেশে প্রায় 50টারও বেশি, এখন প্রায় 60টার কাছাকাছি হবে ফুড ব্যাংক আমরা করেছি। এবং এই আজকে থেকে অনওয়ার্ডস আমরা এই পুরো রমজান মাস আমরা সারা দেশে আমাদের এই কার্যক্রমটাকে আমরা বিস্তৃত করতে পারবো। ধন্যবাদ মাকসুদুন নবী। আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। আমি মনে করি যে আমরা যে বক্তব্যটা দিয়েছি ইন ডিটেইলস, সেখানে আপনাদের সব প্রশ্ন আশা করি এসে গেছে। এবং আমরা ইতিমধ্যে অনেকবার প্রেসকে ফেস করেছি, ফলে আপনারা যে সমস্ত প্রশ্ন করতে পারেন সবগুলোর উত্তরই আমরা এখানে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। ধন্যবাদ। অনলাইনে কিছু প্রশ্ন এসেছে। স্বাভাবিকভাবে এখন আপনাদের মাকসুদুন নবী, আপনি ওটা একটু নেন। আপনাদের সম্পর্কে যে গণমাধ্যম এবং মানুষের যে কমন প্রশ্ন এবং আস্থা অনাস্থার জায়গাটা, সেটা হচ্ছে যে আপনারা একটা নির্দিষ্ট, এখানে যারা আছেন বেশিরভাগই আপনারা জামাত এবং ছাত্র শিবিরের সঙ্গে, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সেখান থেকে বেরিয়ে আসা। এবং এখানে অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব, তিনি যুদ্ধ অপরাধীদের যে বিচার কার্য, সেখানে তিনি আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করেছেন। তো এইরকম একটা বডি নিয়ে, এইরকম একটা মোস্ট অফ দি ম্যান পাওয়ার আপনারা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থন করতেন বলে মানুষ মনে করে। তো এইরকম একটা অবস্থা নিয়ে মানুষ আপনাদেরকে কেন ভিন্ন কোনো চরিত্রে আবিষ্কার করবে? জি, মাকসুদুন নবী, ধন্যবাদ।
আমাদের মাঝে বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের লোক আছে। আপনার বাম পাশেই বসে আছে যে মিসেস বেবি পাঠান, উনি বাংলাদেশের শ্রমিক আন্দোলনের একজন খুবই খ্যাতিমান নারী আন্দোলনকারী। উনি কিন্তু ওনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু লেফট ব্যাকগ্রাউন্ড, এবং উনি সংগ্রাম করেছেন, এরপর উনি জাতীয় পার্টির সাথেও ছিলেন। ঠিক আছে, যে আপনি ব্যারিস্টার ফুয়াদকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন না। আপনি অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেবের কথা বলেছেন, অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব কিন্তু একজন প্রফেশনাল লয়ার হিসেবে সম্পৃক্ত ছিলেন, উনি ওই পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন না। এনিওয়ে, আমাদের এই দলে বিভিন্ন দলের ব্যাকগ্রাউন্ডের লোকেরা আছে। হ্যাঁ, আপনারা আমাকে দেখে হয়তো বলতে পারেন যে আমার একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড ছিল। তো আমি মনে করি যে একটা রাজনৈতিক জায়গার প্রত্যেকের একটা ব্যাগেজ থাকে, একটা ইতিহাস থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো মুসলিম লীগ করেছিলেন, তাই না? কিন্তু উনি তো সেখান থেকে এসে নতুন একটা ধারণা দিয়েছেন। আপনারা একটা কথা বলে সবসময় যে গাছ বা বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা যে কথাগুলো বলছি খুবই সুস্পষ্ট আমাদের কথাগুলো। আমাদের এই কথা, বক্তব্য এবং কর্মধারা প্রমাণ করবে যে আমরা কোন রাজনীতিকে ধারণ করছি। ঠিক আছে? সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি কে, আমার ইতিহাস কি, সেটার ফান্ডামেন্টাল কোনো অবজেকশন, কোনো ত্রুটি বিচ্যুতি আপনি দেখতে পাচ্ছেন কিনা সেটা দেখুন। বাট আমি এখন যা বলছি, আমরা এখন যেটা ধারণ করছি, সেটাকেই আপনারা বিবেচনায় নেবেন এবং গুরুত্ব দেবেন, এবং সেই রাজনীতির যৌক্তিক সমালোচনাকে আমরা আপনাদের কাছ থেকে সবসময় মাথা পেতে নেব। ধন্যবাদ মাকসুদুন নবী আপনাকে। তো আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এখন যিনি আহ্বায়ক, যিনি আজকে এই কঠিন দায়িত্ব আমরা তার উপর তুলে দিয়েছি, আপনারা জানেন তিনি বাংলাদেশ সরকারের প্রায় 4টি মন্ত্রণালয়ের তিনি সচিব ছিলেন, তিনি রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তিনি অনেকগুলো বাংলাদেশের পাটকল, ওয়াসা, সিটি কর্পোরেশন, এমন কোনো ফান্ডামেন্টাল জায়গা নেই যেখানে তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেননি। উনি জেলা প্রশাসক থাকা অবস্থায় উনি বাংলাদেশের একটি নির্বাচন পরিচালনার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। সেরকম একজন সাহসী, সৎ, যোগ্য মানুষকে আমরা পেয়েছি। অনেকে আমাদেরকে বলেছেন যে আপনারা আমলাকে রাজনীতিতে আনছেন। অ্যাকচুয়ালি বাংলাদেশের সমস্যাটার আপনারা জানেন যে আমলাতন্ত্রের একটা মৌলিক ব্যাপার আছে। তো আমরা ওনাকে আজকে সবাই সম্মতভাবে তার উপর নেতৃত্ব দিয়েছি। এখন আমি তাকে বলবো যে দেশ ও জাতির উদ্দেশ্যে এবং আপনাদের সামনে তার গুরুত্বপূর্ণ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমার বাংলাদেশ পার্টির সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারীর এই ক্লান্তি লগ্নে আমার উপর এই গুরুদায়িত্ব আপনারা অর্পণ করেছেন। কর্মজীবনে দেশের কল্যাণে আমি সাধ্যমতো ভূমিকা পালন করার চেষ্টা করেছি। দুর্নীতি ও লুটপাটের রাজনীতির পরিবর্তে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হয়ে জীবনের শেষ সময়টুকু আমি অতিবাহিত করতে চাই। আপনারা দোয়া করবেন। আমাদের নতুন রাজনৈতিক উদ্যোগের আহ্বান নিয়ে দেশের যে প্রান্তেই আমরা ছুটে গিয়েছি, আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছি। দলের আত্মপ্রকাশের এই শুভলগ্নে আমি স্মরণ করি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সেই বীর সেনানীদের, 52 ভাষা আন্দোলনের সেই শহীদদের, 69-এর গণ অভ্যুত্থানের সেই বীর সেনানীদের, মহান মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ শহীদদের। আমরা তাদের স্মরণ করি কৃতজ্ঞ চিত্তে। আমি আশা করি বাংলাদেশের সকল মানুষ আমাদের দেশপ্রেমিক এই শহীদদের কথা আজীবন
এবং পৃথিবী যতদিন বেঁচে থাকে ততদিন স্মরণ করবেন। মহান স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই 3 মূল নীতির ভিত্তিতে আমাদের দলীয় গঠনতন্ত্র ও কর্মসূচি গৃহীত হয়েছে। দেশের যে কোনো নাগরিক আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, যে কোনো নাগরিক আমাদের গঠনমূলক কঠোর সমালোচনা করতে পারেন। তাদের সমালোচনা আমাদেরকে পরিশুদ্ধ করবে, সামনে এগিয়ে চলার আলো আমাদেরকে দেখিয়ে দেবে। সমৃদ্ধ বাংলাদেশ ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার জন্য আমি দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। করোনার এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির নতুন রাজনৈতিক দল গঠন দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, আমরা ঘরে বসে নেই। আপনারা জানেন, বেশিরভাগ রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা আজকে ঘোষণাও করেছি, আমাদের সদস্য সচিব বর্তমানে তিনি তার বক্তৃতায় উল্লেখ করেছেন যে তারা নিজেরা সেলফ কোয়ারেন্টাইনে গেছেন। এখন দেশের যখন সুদিন হবে, তখন কি আমরা বসন্তের কুকিলের মতো এসে জুড়ে বসব, নাকি দেশের এই দুর্দিনে, দেশের এই দুর্ভিক্ষের যে হাতছানি, এই দিনে, দেশের এই করোনা ভাইরাসের দিনে আমরা মানুষের জন্য খাদ্য সহায়তা নিয়ে, মানুষের জন্য চিকিৎসা সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াবো? আপনারাই বিবেচনা করুন। ইনশাআল্লাহ আমাদের এই উদ্যোগ সফল হবে বলে আশা করি। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব FM সুলাইমান চৌধুরী সাহেব, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা বিনীতভাবে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই প্রোগ্রাম শেষ করছি। যারা লাইভ ফেসবুকে এবং ফিজিক্যালি আমাদের প্রোগ্রাম দেখেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ফেসবুকে এই প্রোগ্রামটা রেকর্ডেড থাকবে, যে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন, শেয়ার করতে পারবেন। আমরা আমাদের সংগঠক, শুভানুধ্যায়ী, কর্মী ভাই, সব ভাই বোন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা পর্দার আড়ালে থেকে যে সকল ভলান্টিয়াররা দিন রাত খেটেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।